আসসালামু আলাইকুম। রেটিনা একাডেমিক কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বায়োলজি ক্র্যাশ কোর্সের একটি ফ্রি ক্লাস করব ইনশাআল্লাহ। তো আমরা একটি নতুন প্রোগ্রাম নিয়ে এসেছি বায়োলজি ক্র্যাশ কোর্স। এখন এইটা নিয়ে তোমাদের মাঝখানে অনেক ধরনের কৌতূহল, অনেক ধরনের কনফিউশন, অনেক ধরনের জিজ্ঞাসা আমরা দেখলাম। এই জিজ্ঞাসার প্রেক্ষিতে আমরা শুরুতেই বায়োলজি ক্র্যাশ কোর্স নিয়ে একটু কিছু কথা বলতে চাচ্ছি আরকি। দেখো এই কোর্স কাদের জন্য? এই কোর্স এইচএসসি ২৬ ব্যাচের জন্য। হ্যাঁ? তাহলে তোমাদের মনে হইতে পারে যে ক্র্যাশ কথাটা আসলেই কেন জানি আমাদের কাছে খুবই শর্ট ডিউরেশন এর প্রোগ্রামগুলার কথাই মনে হয়। তাহলে আমাদের মনে হইতে পারে যে এইচএসসি ২৫ ব্যাচের জন্যও হতে পারে আরকি। কারণ ২৫ ব্যাচেরও এইচএসসি পরীক্ষা হতে এখনো ৩-৪ মাস দেরি আছে। তো না, এটা আমরা আসলে ২৫ ব্যাচের জন্য করতেছি না। আমরা ২৬ ব্যাচের জন্য করতেছি। আমাদের টার্গেট হচ্ছে ২৬ ব্যাচের দেখো এখনো অনেকে বায়োলজির ক্ষেত্রে যেটা হয় যে বায়োলজি আসলে আমরা ওইভাবে সিরিয়াসলি শুরুর দিক থেকেই অনেকেই যারা মেডিকেল প্রিপারেশন নেয় না বা শুরু থেকে ঐরকম টার্গেটও থাকে না বা অনেকের মেডিকেলের প্রতি ভালো লাগাও থাকে না বা বায়োলজি পড়াটা যেহেতু একটু মুখস্থ সেন্ট্রিক পড়াশোনা, তো অনেকের আগ্রহ কাজ করে না। তো শুরুর দিকে আমরা এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলা নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। সেই তুলনায় আসলে আমরা বায়োলজি পড়ি না। তো অনেকেই আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা এখনো সিরিয়াসলি ওইভাবে বায়োলজি পড়ি নাই। ঠিক আছে? বা শুরুই করি নাই। আবার অনেকে আছে আমরা খুব ভালো মতো পড়ছি। এটা ২ গ্রুপের জন্যই প্রযোজ্য আরকি এই প্রোগ্রাম এবং ২ গ্রুপকেই উপকৃত করবে আরকি। যারা সিরিয়াসলি বায়োলজি পড়তেছি এবং ভবিষ্যতে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিতে চাই তাদের জন্য এবং যারা এখন পর্যন্ত বায়োলজি তেমন একটা সিরিয়াসলি পড়ি নাই তাদের জন্য এটা খুব বেশি কাজে দিবে। কেন? দেখো আমাদের এই ক্র্যাশ কোর্স নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, "ভাইয়া এই কোর্সের ডিউরেশন কতটুকু হবে?" মনে হচ্ছে যে হয়তো ২-৩ মাসে শেষ করে দিবে কিনা বা একটা চ্যাপ্টারের একটা ক্লাস নিয়েই কি শেষ করে দিবে কিনা। এরকম এই 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 ধা এই টাইপের অনেকগুলা প্রশ্ন দেখলাম। দেখো আমাদের অ্যাক্টিভ এই কোর্স চলবে। যেহেতু তোমরা এইচএসসি ২৬ তোমাদের টেস্ট পরীক্ষা মেক্সিমাম ক্ষেত্রেই আমাদের যেটা ধারণা ডিসেম্বর থেকে জানুয়ারি, মিড ডিসেম্বর থেকে মিড জানুয়ারি এর মাঝখানে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষাগুলা হবে। তো আমাদের টার্গেট থাকবে আমরা সপ্তাহে ৩ করে ক্লাস দিচ্ছি। ৩ দিন করে ক্লাস দিয়ে এর আগে তোমাদের এই যে ১২, ২৪ টা চ্যাপ্টার পুরোটা শেষ করা। ঠিক আছে? এবং এর মাঝখানে আমরা হচ্ছে জিকে ইংরেজির কিছু ক্লাস নিব। তাহলে আমাদের এই টার্গেট। তবে এরকম না যে ডিসেম্বরে তোমাদের কোর্স শেষ হয়ে গেলে আমরা তোমাদেরকে ছেড়ে দিব। আমরা মোটামুটি এইচএসসি পরীক্ষার আগে পর্যন্ত ধরো সাপোজ ২০২৬ এর জুন মাসে তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে। তাহলে আমরা এই কোর্স কিন্তু মে মাস পর্যন্তই চালাবো। তবে অ্যাক্টিভ ক্লাস আমাদের এই যে ২৪ টা চ্যাপ্টারের যে ক্লাসগুলা, সেই ক্লাসগুলা আমরা হচ্ছে চেষ্টা করব তোমাদের টেস্ট পরীক্ষার আগেই শেষ করে দেওয়ার জন্য। হয়তো ২-১ টা চ্যাপ্টার এদিক-ওদিক হতে পারে বা ২-১ টা চ্যাপ্টারের সমস্যা হইতে পারে। আ তো সেক্ষেত্রে আমরা আমরা চেষ্টা করব আমরা আমাদের জায়গা থেকে এরপরে তাহলে মনে হইতে পারে যে ভাইয়া তাহলে এরপরে আসলে আপনারা আমাদেরকে নিয়ে কি করবেন? তো এই যে টেস্ট পরীক্ষার পরে আমরা তোমাদেরকে নিয়ে বিভিন্ন রিভিশন ক্লাস থেকে শুরু করে জিকে ইংলিশ বিভিন্ন টার্গেট ভিত্তিক পড়াশোনা, ওই সময় ওগুলার আবার কিছু রিভিশন ক্লাস। এই সময় যেহেতু আমরা এর আগেই পুরা বইটা পড়ে ফেলবো, তো এগুলা নিয়ে আমার প্রিপারেশন মোটামুটি বেশ ভালো রকমেরই প্রিপারেশন হয়ে যাবে। তাহলে ওই সময়টাতে আমরা এগুলা নিয়ে একটু বেশি পড়াশোনা করতে পারবো। বেশি পড়াশোনার সুযোগ পাবো আরকি। হ্যাঁ? এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমরা রেটিনার পক্ষ থেকে তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা এই কোর্সের সাথে থাকলে আমরা এখানে খুবই ফাইনেস্ট ভাবে সুন্দর মতো বায়োলজি পড়ায় দেওয়ার চেষ্টা করব এবং এমনভাবে পড়াবো যাতে তোমার একাডেমিক এবং অ্যাডমিশন কোনো জায়গাতে তুমি পরবর্তীতে না বাধো। হ্যাঁ? স্বাভাবিকভাবেই তোমার কাছে তোমার খেয়াল করে দেখো যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা। তার কয়টা সাবজেক্ট পড়তে হবে? জিকে, ইংরেজি, বায়োলজি এর বাইরে শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি। তো আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে যারা এখন পর্যন্ত বায়োলজি পড়ে নাই, তারা এই শর্ট সময়ের মধ্যে সুন্দর মতো বায়োলজি পড়তে পারবে। দ্বিতীয় যারা বায়োলজি নিয়ে সামনে অ্যাডমিশন পরীক্ষাগুলাতে কম্পিট করবে যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা বা বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষাগুলাতে, সেখানে যেন সে কোনোভাবে না আটকায়। সেখানে যা আসে সেটার জন্য সে যেন কম্প্যাটেবল হয় এবং এই যে জিকে ইংলিশ আমরা এভাবে পড়া দেওয়ার চেষ্টা করব। কারণ দেখো এইচএসসির পরে আসলে যে সময়টুকু থাকে সে আসলে খুবই কম। এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনের জন্য ৩ মাস, ৩.৫ মাস, কিছু ক্ষেত্রে ৪ মাস। কারণ এইচএসসি ২৪ ব্যাচ ওরা একটু বেশি সময় পাইছে। এর আগের যে ২২ এবং ২৩ ব্যাচ ওদের হুট করে পরীক্ষা দিয়ে দিছে আরকি। ওদের জন্য এটা খুব প্যারা হয়ে গেছিল। আবার আরেকটা ঝামেলা হচ্ছে তোমরা ২৬ ব্যাচ তোমরা ১ম লং সিলেবাসে পরীক্ষা দিবা। কিন্তু এর আগে যারা ছিল ওরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে এইচএসসি। কিন্তু অ্যাডমিশনই কিন্তু আবার ওদের লং সিলেবাস থেকেই আসে। তো ওদের জন্য এগুলো আরো বেশি প্যারাদায়ক ছিল। এখনকার আমাদের জেনারেশন এখনকার স্টুডেন্টরা অনেক অ্যাডভান্স। ওরা হচ্ছে এই যে ফেলে রেখে কাজ ফেলে রেখে পরে করব এই টেনডেন্সি কম ধারণ করে আরকি। মেক্সিমাম ক্ষেত্রেই তারা আগেই অ্যাডভান্স হয়ে যায়। আগেই পড়াশোনা করে ফেলে আরকি।
আমরাও এই চিন্তাই করছি যে কেন আমরা হচ্ছে ওই সময়ে পড়বো। কারণ জিকে ইংরেজি বিশেষ করে ইংরেজির কিছু জিনিস গ্রামাটিক্যাল জিনিসপত্র তো আমরা পড়ছি। কিন্তু জিকে তো একেবারেই আমরা পড়ি নাই বলতে গেলে। কেউ যদি আলাদাভাবে ধরো কোনো পরীক্ষা দিবা বা বিশেষ ইন্টারেস্ট থেকে পড়াশোনা করে থাকো সেটা আলাদা ব্যাপার। কিন্তু একাডেমিক হিসেবে বা এই জিকে নিয়ে আমি ভবিষ্যতে কিছু একটা করব এইভাবে তো আসলে পড়াশোনা আমাদের করা হয় না। তো আমরা চাই না ওই অ্যাডমিশনের শর্ট পিরিয়ড এর মধ্যে আমাদের স্টুডেন্টদের মাঝখানে মাথায় এটা ঢুকে যাক যে, "আল্লাহ আমার তো এত পড়া হয় নাই, এত পড়া হয় নাই। এইভাবে বায়োলজি তো আমি এর আগে পড়ি নাই। এভাবে ফিজিক্স, কেমিস্ট্রি পড়ি নাই। এর মাঝখানে আবার জিকে, ইংরেজি এসে চাপ দিচ্ছে। আমি কখন কি পড়বো?" এই দিশেহারা যেন না হয়। তার আগেই এই যে ৩ টা সাবজেক্ট যদি আমার খুব ভালো মতো শেষ হয়ে থাকে, তখন দেখবা শুধুমাত্র বাকি থাকে কি? ফিজিক্স আর কেমিস্ট্রি। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ফিজিক্স খুবই সুপারফিশিয়াল কোয়েশ্চেন হয়, খুবই সহজ, সহজ কোয়েশ্চেন হয়। আর কেমিস্ট্রি মোটামুটি ভালোই পড়তে হবে আরকি। ঠিক আছে? তখন তোমার এই চাপটা থাকবে না। ঠিক আছে? এই উদ্দেশ্যেই আসলে আমাদের এই কোর্স। এখন তোমাদের কাছে মনে হচ্ছে যে আসলে আমাদের এই কোর্সের ফি তুলনামূলক কম। আসলেই কম, হ্যাঁ? আমরা মাত্র ৳২৫০০ ফি রাখতেছি এই কোর্সের জন্য। ঠিক আছে? যদিও ৳৪,০০০ মূল ফি, ৳৪,০০০ মূল ফি আপাতত ডিসকাউন্টে ৳২৫০০ রাখতেছি। ঠিক আছে? এইটা নিয়ে তোমাদের মাঝখানে বেশ ভালো কনফিউশন আছে আমি দেখলাম যে তোমরা বলতেছো, "ভাইয়া মাত্র ৳২৫০০ তাহলে মনে হয় কিভাবে পড়াবে না পড়াবে?" দেখো স্পষ্ট করে আমরা আমাদের জায়গা থেকে এই কোর্সে আমাদের সর্বোচ্চটা দিব এবং আমাদের মোস্ট সিনিয়র রেটিনা তোমরা জানো বেশ অনেক বছর ধরে প্রায় ৪৫ বছর ধরে সফলভাবে তারা তাদের কোচিং চালায় যাচ্ছে। সেই হিসেবে আমরা আমাদের জায়গা থেকে যত সিনিয়র এবং মোস্ট এক্সপেরিয়েন্স টিচার গুলা দিয়েই তোমাদের ক্লাস নেওয়াবো ইনশাল্লাহ। ঠিক আছে? এবং চ্যাপ্টার স্পেশালিস্ট আছে আমাদের কিছু ভাই। সেই চ্যাপ্টার স্পেশালিস্টদেরকে দিয়েই আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং আমাদের ক্লাস হবে ১০০ টারও বেশি। এখানে ক্লাস আসলে ১০০ টারও বেশি হবে, হ্যাঁ? কিন্তু আমরা উল্লেখ করে দিচ্ছি। যেমন জিকে ইংরেজির ক্লাসের সংখ্যা আমরা এখানে কাউন্টই করি নাই এই ১০০ র মধ্যে। এই ১০০ র বাইরে আমাদের জিকে ইংরেজি ক্লাস। তাহলে এখানে এটা তোমার মনে হইতে পারে যে, "ভাইয়া তাহলে কি একটা চ্যাপ্টার ১ টা ২ টা ক্লাসেই শেষ করে দিবে কিনা? খুব র‍্যাপিডলি শেষ করে দিবে কিনা?" এরকম না। ঠিক আছে? আমরা একাডেমিক্যালি একদিনে যতটুকু পড়া সম্ভব, যতটুকু পড়ানো আইডিয়াল আমরা ততটুকুই পড়াবো। ঠিক আছে? তোমরা আজকের ক্লাস করলে বুঝতে পারবা। আজকের ক্লাসের যতটুকু কনটেন্ট আছে আমাদের এইটা ইউজুয়ালি আমরা হচ্ছে একটা ক্লাসে পড়ায় থাকি। আমাদের লেকচার শিডিউল আছে। একটা চ্যাপ্টারে কয়টা ক্লাস। যেমন তোমাদের একটা ডিটেইলস কোর্স প্ল্যান, এই কোর্স প্ল্যানও আসবে। তোমরা দেখে আরো ভালো ধারণা পাবা আরকি ইনশাআল্লাহ। তো যেমন ধরো আমরা আজকে যে ১ম চ্যাপ্টারটা পড়তেছি, বায়োলজি 2nd পেপারের 1st চ্যাপ্টার, তাই না? 2nd পেপারের 1st চ্যাপ্টার। এই 1st চ্যাপ্টারে টোটাল ক্লাস আছে 6। টোটাল কয়টা ক্লাস আছে? ৬ টা ক্লাস আছে। এই ৬ টা ক্লাসের মধ্যে আজকে আমরা করব 3rd ক্লাস। ঠিক আছে? তাহলে টোটাল এই একটা চ্যাপ্টারে ৬ টা ক্লাস আছে। যেমন আবার ধরো কোষ এবং এর গঠন। কোষ এবং এর গঠন ১ম চ্যাপ্টার, 2nd 1st পেপারে। এইটা তো আবার বিশাল বড় একটা চ্যাপ্টার। তাই না? তো এইটার ক্ষেত্রে কিন্তু ৬ টারও বেশি। প্রায় ১০ টার মতো ক্লাস। ঠিক আছে? আমরা বুঝে শুনে। আবার ধরো কিছু চ্যাপ্টার ছোট আছে। যেমন ধরো কোষ বিভাজন, সেল ডিভিশন। এটা তো একেবারেই ছোট একটা চ্যাপ্টার। এটাতে আমরা হচ্ছে ক্লাস কম দিছি। এটাতে আমরা ২ টা ক্লাস দিছি। যেই চ্যাপ্টারে যেরকম মনে হইছে আমরা সেভাবেই ক্লাস সাজিয়েছি। যার কারণে তোমাদের এইটা নিয়ে কোনো প্যারা নেওয়ারই দরকার নাই। যে ভাইয়েরা মনে হয় ক্র্যাশ কোর্স অনেক কম টাকায় কোর্স দিচ্ছে। তাহলে মনে হয় ক্লাসগুলো ঝটপট কোনো না কোনো মতে হচ্ছে দায়সারাভাবে পার করে দিবে। আমরা এটা করব না। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটা, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আসো আমরা তো অনেকক্ষণ কথাবার্তা বললাম। আমরা আমাদের মূল পড়াশোনায় ফিরে আসি। ঠিক আছে? তাহলে আমাদের মূল পড়াশোনায় আসলে ১ম এ আসো পরিফেরা। আমাদের আজকের এই ক্লাসের টপিক পরিফেরা থেকে নিডারিয়া। আমাদের এই ক্লাস আমরা তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের এই ক্লাসে এই চ্যাপ্টারে ৬ টা ক্লাস আছে। এই ৬ টা ক্লাসের মধ্যে আমরা তোমাদেরকে বললাম যে এই যে ৬ টা ক্লাস আছে, এই ৬ টা ক্লাসের মধ্যে ১ম ২ টা ক্লাস হচ্ছে ওই যে আমাদের পর্বগুলার বৈশিষ্ট্যের আগে যে অংশটুকু আছে এই অংশটুকু নিয়ে ২ টা ক্লাস। পর্ব যে ৯ টা পর্ব আছে এই ৯ টা পর্ব নিয়ে ২ টা ক্লাস এবং পর্বের পরের যে পোরশনটুকু আছে সেই পোরশনটুকুর উপরে ২ টা ক্লাস। তো আমরা যেহেতু 3rd ক্লাস বলছি, তো এই ক্লাসে যেহেতু পর্ব আমাদের ৯ টা পর্ব আছে তোমরা সবাই জানো মেজর পর্ব ৯ টা। হিকম্যান প্রাণীজগৎকে টোটাল কয়টা পর্বে ভাগ করেছিল? ৩৩ টা পর্বে ভাগ করেছিল এবং এই ৩৩ টার মধ্যে মেজর পর্ব কয়টা ছিল? ৯ টা। আর মাইনর পর্ব কয়টা ছিল? ২৪ টা। তাই তো? তাহলে এর মাঝখানে আমরা আমাদের এই জিনিসপত্রগুলো একটু পড়াশোনা করব আরকি, হ্যাঁ? ঠিক আছে? তো এই হিসেবে আমরা ১ম পরিফেরা থেকে
পরিফেরা থেকে নেমাটোডা পর্যন্ত প্রথম ৪ টা পর্ব পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে দেখো আমার আশা করা যায় যে এই পর্বগুলার পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে। আজকেই শেষ হয়ে যাবে। এই ক্লাস করার মাধ্যমেই শেষ হয়ে যাবে। এরপরে আর হচ্ছে আলাদা করে এটা নিয়ে বসতে হবে না। তাহলে আসো শুরুতেই পরিফেরা। পরিফেরা জিনিসটা কি? পরিফেরা জিনিসটা কি? দেখো পরি মানে ছিদ্র। পরি মানে কি? পরি মানে ছিদ্র। এই যে দেখো এই যে পরি, এই পরি মানে ছিদ্র। তাহলে এই পরিফেরা মানে ছিদ্রাল প্রাণী। পরিফেরা মানে কি প্রাণী, কি প্রাণী? ছিদ্রাল প্রাণী। ঠিক আছে? প্রত্যেকটা পর্বের ক্ষেত্রে এর বাংলা নামটা অবশ্যই পড়তে হবে। তবে পর্বর বৈশিষ্ট্যের মধ্যে অনেক কিছু আছে যেগুলা না পড়লে হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? তাহলে এই যে ছিদ্রাল প্রাণী, তাহলে এই ছিদ্রাল প্রাণীগুলা আগে আমরা এই ২-১ টা পরিফেরা পর্বের প্রাণী দেখি। দেখো এখানে আমরা যদি ছবি দেখি, খেয়াল করে দেখো এই যে এইটা, এইটা। দেখো এই প্রাণীগুলা, ঠিক আছে? এরা হচ্ছে পরিফেরা পর্বের প্রাণী। এই জায়গাটাতে দেখো এখানে এই যে দণ্ডাকার দেখতেছি, এর দেহের ভেতরে অসংখ্য ছিদ্র আছে, হ্যাঁ? এর ভেতরে এখানে এই জায়গাগুলোতে অসংখ্য ছিদ্র আছে। ঠিক আছে? এই ছিদ্রগুলার একটা সুন্দর নাম আছে। এই যে দেহের ভেতরে যে অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্রগুলার নাম হলো অস্টিয়া। নাম হলো অস্টিয়া। ঠিক আছে? অস্টিয়া। আর এই ছিদ্রগুলা দিয়ে দেহের ভেতরে পানি ঢোকে। ঠিক আছে? এদের পরিবহনের জন্য আমাদের যেমন পরিবহনের জন্য আলাদা করে কি আছে বলতো? রক্ত আছে। রক্ত আমাদের সারা দেহে পরিবাহিত হয়। আমাদের দেহের যা প্রয়োজন সেগুলা নিয়ে যায়, নিয়ে আসে। কিন্তু এদের ক্ষেত্রে এরকম না। তাহলে এদের ক্ষেত্রে কে আছে? এদের ক্ষেত্রে এই যে নালীতন্ত্র আছে, পানি সংবহন হয়। পানি চলতে থাকে আরকি। ঠিক আছে? তাহলে এই যে পানিগুলা ঢোকে এই অস্টিয়াগুলা দিয়ে। আর এই যে জায়গাগুলা খেয়াল করে দেখো এই যে এই জায়গা, এই জায়গা এগুলা বড় ছিদ্র। ঠিক আছে? এই যে মাথার দিকগুলা এখানে এই ছবিতে আরো ভালো দেখতেছো। দেখো এই যে মাথার দিকগুলাতে বড় ছিদ্র। এই বড় ছিদ্রগুলাকে বলা হয় অস্কুলাম। ঠিক আছে? এই যে এই ছবির নিচের এই ছবিটা দেখো। নিচের এই ছবিটা দেখলে তোমরা আরো ভালো ক্লিয়ার হবা। এই যে দেখো মাথায় একটা বড় ছিদ্র। এই যে মাথায় বড় ছিদ্র, এই বড় ছিদ্রের নাম হলো অস্কুলাম। নাম কি নাম? অস্কুলাম। ঠিক আছে? এই যে দেখো ছিদ্রগুলা। তাহলে এই যে অস্টিয়া এবং অস্কুলাম সম্পর্কে আমরা জানলাম, তাই না? এই যে অস্টিয়ার মাধ্যমে পানিগুলা দেহের ভেতরে ঢোকে, অস্টিয়ার মাধ্যমে পানি ভেতরে ঢোকে, দেহের ভেতরে একটা বিশাল গহ্বর আছে। এই গহ্বরে পানিগুলা থাকে। ঠিক আছে? এই গহ্বরের নাম আবার স্পঞ্জোসিল। ঠিক আছে? কি নাম, কি নাম? স্পঞ্জোসিল। কি নাম? স্পঞ্জোসিল। তোমরা তোমরা টেনশিত হইও না, চিন্তিত হইও না। আমরা এই সবগুলো ছন্দ দিয়ে মুখস্থ করে ফেলবো। আপাতত তোমরা আগে জানো যে এই জিনিসপত্র আছে। তাহলে আমরা কি বললাম? অনেকগুলা ক্ষুদ্র ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে। সেই ছিদ্রগুলার নাম কি? অস্টিয়া। আর এই যে বড় ছিদ্রে পানিগুলা এসে জমা হচ্ছে, মানে বড় যে গহ্বরে পানি জমা হচ্ছে, সেই বড় গহ্বরের নাম কি? স্পঞ্জোসিল। আর এই স্পঞ্জোসিল থেকে পরবর্তীতে পানি বের হয়ে যাচ্ছে, এই যে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। কোন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে? অস্কুলাম দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর ইউজুয়ালি এই প্রাণীগুলা স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ। ঠিক আছে? দেখতে স্পঞ্জের মতো। এই যেহেতু স্পঞ্জ দেখবা যে স্পঞ্জ তো দেখেছো, তাই না? স্পঞ্জ গুলা দেখবা যে পানিতে যদি ডুবায় দাও ও কিন্তু অনেক পানি ধরে রাখতে পারে। ঠিক আছে? তো এই যে স্পঞ্জের সাথে এদের অনেক বৈশিষ্ট্যের মিল আছে। যেহেতু এরা ওইভাবে পানি ধরে রাখে, এজন্য এরা ইউজুয়ালি স্পঞ্জ নামেও পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ নামে। ঠিক আছে? তাহলে আসো আমরা এখন বেসিক একটা ধারণা পাইলাম। পরিফেরা পর্বের আমরা কয়েকটা প্রাণী দেখলাম। দেখে মোটামুটি ধারণা পেলাম যে এই টাইপের একটা প্রাণী। ঠিক আছে? তাহলে আমরা আসলে আগে পর্বগুলাতে একটু দেখি যে আমরা একটা পর্বে কি পড়ব? খেয়াল করো এই যে শুরুতেই পর্বগুলা পরিফেরা। পরিফেরার বাংলা কি? ছিদ্রাল প্রাণী। কি বাংলা, কি বাংলা? ছিদ্রাল প্রাণী। আমরা আগেই বলছি, তাই না? এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা এই যে পরিফেরার এই যে প্রজাতি এবং কোন বিজ্ঞানী সর্বপ্রথম নামকরণ করেন, এই জায়গাটা একটু অ্যানোয়িং। ঠিক আছে? সবগুলা পর্বের ক্ষেত্রে মুখস্থ করাটা কঠিন। তবে আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত এইটুকু পোরশন থেকে কখনো পরীক্ষায় কোয়েশ্চেন হয় নাই। কোন পরীক্ষাতেই তেমন একটা কোয়েশ্চেন হয় নাই এই যে এইটুকু পোরশন থেকে। ঠিক আছে? এই পোরশন থেকে। তারপরেও যদি তোমরা মনে রাখতেই চাও, ওই যে বৃহত্তম প্রজাতি আছে একটা, তোমরা জানো প্রাণীজগতের সবচেয়ে বড় প্রজাতি সবচেয়ে বড় পর্বকে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডাটা মনে রাখতে পারো। অথবা যদি মনে রাখতেই চাও, তাহলে এই যে বাংলাদেশে প্রজাতির সংখ্যাটা মনে রাখতে পারো। যেমন পরিফেরার ক্ষেত্রে বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায়? ২৭ টা। কয়টা? ২৭ টা। এইটা মনে রাখতে পারো। এরপরে দেখবা সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে কিছু কথাবার্তা লেখা আছে। ওই পর্ব সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া আছে। এই ধারণার মধ্যে যতটুকু পড়া দরকার আমি ততটুকু তোমাদেরকে বলে দিব। কারণ এখান থেকে পড়া দরকার শুধু দেখো যে এরা কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। কি নামে? কি নামে? স্পঞ্জ নামে পরিচিত। তো এই স্পঞ্জটা সম্পর্কে জানলে হবে। আরো অনেকগুলো আছে, একেকটাতে একেক জিনিসপত্র পড়ব। পর্বগুলোর বৈশিষ্ট্য এখানে কোনো ছাড় নাই। এটা
মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এই চ্যাপ্টারে যে সিকিউ কোয়েশ্চেন গুলো আমরা দেখছি, এই পরীক্ষার এই চ্যাপ্টারের যত সিকিউ কোয়েশ্চেন ম্যাক্সিমামই পর্বগুলার বৈশিষ্ট্য। গ এবং ঘ নাম্বারের কথা বলতেছে, হ্যাঁ? গ নাম্বারে আসে ওই পর্ব। একটা পর্ব নিয়ে কথা বলছে যে এরকম একটা প্রাণী যারা স্পঞ্জ নামে পরিচিত। ঠিক আছে? আবার আরেকটা সিনারিও এরকম যে এরকম একটা প্রাণী, ঠিক আছে? যারা হচ্ছে চ্যাপ্টাকৃমি নামে পরিচিত। দিয়ে এখন কোয়েশ্চেন হচ্ছে এরকম যে ১ম প্রাণী স্পঞ্জ নামে পরিচিত যে প্রাণী তারা কোন পর্বে সেই পর্বের বৈশিষ্ট্য লিখো। এবার ঘ নাম্বারের কোয়েশ্চেন গুলা হচ্ছে অনেকটা এরকম যে এই যে উপরে উল্লেখিত ২ টা প্রাণীর মধ্যে ২ টা পর্বের প্রাণীদের মধ্যে কে বেশি উন্নত ব্যাখ্যা করো। ঠিক আছে? বা তুলনামূলক বিশ্লেষণ করো। ২ টার মধ্যে তুলনা করো। ২ টার মধ্যে পার্থক্য। পার্থক্যটা কম, যাদের পার্থক্য আছে শুধু তাদেরই পার্থক্য আসে। কিন্তু এদের মধ্যে তুলনা অথবা কে বেশি উন্নত এরকম আসে। আর এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে আমরা দেখছি পর্বগুলার মধ্যে ক ডাটা আর আর্থ্রোপোডা থেকে। ক ডাটা এবং আর্থ্রোপোডা। এই হিসেবে পর্বগুলার বৈশিষ্ট্যটা আসলে ছাড় দেওয়া যাবে না। পর্বগুলার বৈশিষ্ট্য আমরা ভালো মতো পড়বো ইনশাআল্লাহ। এবং পর্বগুলার বৈশিষ্ট্যের নিচে দেখো এই যে বেশ কিছু প্রাণী আছে, এই প্রাণীগুলার বৈজ্ঞানিক নাম আছে। যেই বৈজ্ঞানিক নামগুলা পড়া লাগবে সেগুলো আমি আলাদা করে হাইলাইট করে রাখছি। হ্যাঁ? কিছু বৈজ্ঞানিক নাম গুরুত্বপূর্ণ। তবে রিসেন্ট পরীক্ষাগুলাতে বৈজ্ঞানিক নাম তেমন একটা আসে না। হ্যাঁ? এর আগের পরীক্ষাগুলাতে বৈজ্ঞানিক নাম আসলেই আসতো। বেশ ভালোই আসতো আরকি। হ্যাঁ? রিসেন্ট মানে এই যে ৫-৬ বছরের কথা বলতেছি। তবে ঢাকা ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে বৈজ্ঞানিক নাম আসে। আর এই যে দেখো পরিফেরা পর্বের যে ক্লাস আলাদা করে দেখো পরিফেরাকে আবার কয়েকটা ক্লাসে ভাগ করা হয়। এই যে ক্লাসের পোরশন আছে তুমি দেখেই বুঝতেছো আমার এখানে পিডিএফ এ দাগানো নাই। ঠিক আছে? এটা না দাগানোর কারণ হচ্ছে এই জায়গাটা থেকেও আমরা এখন পর্যন্ত কখনো কোনো কোয়েশ্চেন হওয়া দেখি নাই। ঠিক আছে? এইজন্য এই জায়গাটাও তুমি চাইলে এভয়েড করতে ঠিক আছে? তাহলে আমরা এই যে বইয়েরই পিডিএফ কেন নিচ্ছি? বইয়ের পিডিএফ নিলে যাতে তোমরা বুঝতে পারো আমরা কোথায় কি পড়াচ্ছি এবং তুমি সাথে তোমার সামনেই বই আছে বইটা নিয়ে কোরিলেট করতে পারো। এবং একই জিনিস দেখো একবার যখন ক্লাস করবা, একবার যখন টিচারের কথা শুনবা এবং শুনতে যখন একবার ভাববা সাথে বই দেখলা, এই যে তোমার একটা পড়ার একটা সুন্দর মানে ফ্লো তৈরি হইলো বা পড়ার একটা সুন্দর ভাব চলে আসলো, তুমি সুন্দর মতো এরপরে যখন নিজে পড়বা দেখবা যে জিনিসটা অনেক ইজি। একেবারে অপরিচিত একটা জিনিসে তুমি নতুন করে বের করতেছো, প্রত্যেকটা লাইন পড়তেছো, তারপর ওই লাইনটা বুঝতেছো। পড়ছে আরেকজন যখন সুন্দর করে এসে এই লাইন পড়ে তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছে, বুঝাইয়া দিচ্ছে। এরপরে যখন তুমি নিজ থেকে পড়তে যাবা, তখন দেখবা যে পড়াটা আসলেই অনেক ইজি। আসলেই অনেক ইন্টারেস্টিং। বায়োলজি ফান। ঠিক আছে? যদি তুমি এটাকে ফানি ওয়েতে নিতে পারো। ঠিক আছে? বায়োলজি অনেক বেশি বোরিং, অনেক বেশি খালি মুখস্থ পড়াশোনা এরকম না। বায়োলজি ইস ফান। সিরিয়াসলি বায়োলজি ইস ফান যদি তুমি সেটাকে ফানি ওয়েতে নিতে পারো। ঠিক আছে? যেমন দেখো আমরা এই যে পর্বগুলার বৈশিষ্ট্যের মধ্যে আমরা কিছু কথা বলছি আরকি, তাই না? এছাড়া দেখো এই যে প্রাণীগুলা দেখছি, এই ছবিতে যদি খেয়াল করো, এই প্রাণীগুলার মধ্যে কিন্তু অনেক কাঁটা আছে। বুঝছো? এই প্রাণীগুলার দেহে কাঁটা আছে। ঠিক আছে? কাঁটা, কন্টক। ঠিক আছে? কাঁটা। এই সবগুলা বৈশিষ্ট্যকে দেখো যা বৈশিষ্ট্য আছে এগুলা আমরা একটা শব্দে, একটা শব্দে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখবো? খেয়াল করো। এরপরে আমরা এগুলা পরে আবার ব্যাখ্যা করব যে কোনটা কি জিনিস। ঠিক আছে? তাহলে আসো আমরা এক শব্দে পুরা পরিফেরাটা পড়ে ফেলি। ঠিক আছে? দেখো আমরা কিভাবে মনে রাখবো? দেখো প্রাণী জগতে সবার আগে কে আসে? পরিফেরা। প্রাণী জগতে সবার আগে কে আসছে? পরিফেরা। পরিফেরা যখন আসে তখন কি প্রাণী জগতে আর কেউ আসছিল? ঠিক আছে? কারণ আমাদের এই বইটাই লেখা হইছে বিবর্তনের ক্রমানুসারে। কিভাবে লেখা হইছে? বিবর্তনের ক্রমানুসারে। বিবর্তনে কি বলা হইছে? ক্রমে অনুন্নত থেকে আস্তে আস্তে উন্নত প্রজাতির উদ্ভব হয়েছে। ক্রমে অনুন্নত থেকে আস্তে উন্নত প্রজাতির উদ্ভব হয়েছে। তার মানে দেখো সবচেয়ে অনুন্নত কে? পরিফেরা। পরিফেরারা উন্নত হয়ে কি হয়েছে? নিডারিয়া। নিডারিয়া গুলা থেকে আবার এরা হচ্ছে অভিযোজিত হয়ে বৈশিষ্ট্য পরিবর্তন করে আরো উন্নত হয়ে কি হইছে? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস থেকে এরা আরো উন্নত হয়ে নেমাটোডা। এভাবেই সিরিয়ালি গেছে আরকি। ঠিক আছে? তাহলে দেখো যেহেতু সবার আগে আসছে, ও তো ওর কোনো উপায় অবলম্বন ছিল। এখন দেখো আমরা এই যে তোমরা বাসায় বসে থেকে ক্লাস করে ফেলতেছো। তাই না? আমি এই দূর কোথাও এক জায়গা থেকে বসে থেকে ক্লাস নিচ্ছি এবং তোমরা ওই বাসায় বসে ক্লাস দেখে ফেলতেছো। এই যে এত টেকনোলজি, এই যে এত স্কোপ, এত সম্ভাবনা, এগুলো কি আগে ছিল? এগুলো কি পরিফেরার আমলে ছিল? না। আসলেই কি ছিল? না। তাই না? তার মানে এদের কোনো স্কোপ ছিল না। নো স্কোপ। পরিফেরার কোনো স্কোপ ছিল না। তাহলে আমরা পরিফেরা কি দিয়ে মনে রাখবো? নো স্কোপ। এই একটা কথা একটু কষ্ট করে মাথায় ঢোকাও যে পরিফেরা প্রাণী জগতে সবার আগে আসছে জন্য সেই সময়ে তাদের কোনো স্কোপ ছিল না। তারা নো স্কোপ। ঠিক আছে? তাহলে এই নো স্কোপ দিয়ে দেখো পরিফেরার যত বৈশিষ্ট্য আছে আমরা সবগুলো পড়ে ফেলব। ঠিক আছে? ১ম এই খেয়াল করে দেখো এই এন এ কি? এন এ নালীতন্ত্র। এন এ নালীতন্ত্র। ঠিক আছে? আর এই এন এ দেখো নিশ্চল। তার মানে এই পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। পূর্ণাঙ্গ প্রাণীরা চলাফেরা করতে পারে না এরা।
নিশ্চল। আর এনে নাড়িতন্ত্র মানে আমি কি বুঝতেছি? এদের দেহে অসংখ্য নালী আছে। ওই যে আমরা বললাম না? এই যে অস্টিয়া এই যে ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে। তাহলে ঢুকে ওই যে পানিগুলো আসতেছে, যাচ্ছে। সবসময় ওদের দেহে পানি ঢোকে এবং পানি বের হয়ে যায়। অস্কুলাম দিয়ে পানি বের হয়ে যায়। তার মানে এখানে একটা এই যে একটা একটা ক্যানেল মেইনটেইন করে আরকি। একটা নালীতন্ত্র নালী মেইনটেইন করে। এই যে এই নালীগুলাকে নিয়ে একত্রে আমরা নালীতন্ত্র বলি। ঠিক আছে? এই অতে দেখো অস্টিয়া। অস্টিয়া নিয়ে তো আমরা আগেই কথা বলছি। এই ওতে অস্টিয়া। এসে আসো দেখো আমরা শুরুতেই বললাম তো এদের দেহে কিছু কাঁটা আছে, তাই না? এই কাঁটাগুলার নাম কি? স্পিকিউল স্পঞ্জিন। কাঁটাগুলার নাম স্পিকিউল স্পঞ্জিন। তাহলে দেখো স্পিকিউল স্পঞ্জিন নামক চুনময় কাঁটা আছে। শুধু স্পিকিউল কাঁটা আর স্পঞ্জিন জৈব তন্তু। ঠিক আছে? কিন্তু ওই কাঁটার মতোই জিনিস। তাহলে এর থেকে আমরা এই যে কাঁটার নামও পেয়ে গেলাম। আর এর বাইরে দেখো আমরা কি বলছিলাম? এরা স্পঞ্জ নামে পরিচিত। কি নামে পরিচিত? স্পঞ্জ নামে পরিচিত। এবং আমরা বললাম এদের দেহের ভেতরে একটা বড় গহ্বর আছে। বড় গহ্বরের নাম আমরা কি বলছিলাম? স্পঞ্জোসিল। কি বলছিলাম? স্পঞ্জোসিল। তাহলে এস থেকে আমরা ৪ টা জিনিস পাই। স্পিকিউল, স্পঞ্জিন, স্পঞ্জ, স্পঞ্জোসিল। সি থেকে দেখো আমরা ২ টা জিনিস পাই। সিতে কোয়ানোসাইট। সিতে কোয়ানোসাইট। এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে পরীক্ষায় কোয়েশ্চেন ২ ভাবে আসবে। এক হচ্ছে সিকিউতে আসবে ওই পর্বর বৈশিষ্ট্য লিখো। আর এমসিকিউতে এরকম আসবে কোয়ানোসাইট কি জিনিস বা কোয়ানোসাইট কোথায় পাওয়া যায়? নিচের কোন পর্বে? পরিফেরা সম্পর্কে নিচের কোনটি সঠিক? এরকম। ঠিক আছে? বোথ এইচএসসির এমসিকিউ এবং অ্যাডমিশনের এমসিকিউ। ঠিক আছে? তাহলে এই সিতে কোয়ানোসাইট, কোয়ানোসাইট নামক এক ধরনের এককোষী কোষ আছে, সিলিয়া যুক্ত কোষ আছে। ঠিক আছে? দেহের ভেতরে এর ভেতরের যে লাইনিং গুলা আছে, এই লাইনিং গুলাতে কোয়ানোসাইট নামক কোষ আছে। ঠিক আছে? আর এই সিতে দেখো কোয়ানোডার্ম। এই কোয়ানোডার্ম বলার সময় আমরা আরেকটু এইদিকে আসি। দেখো পি থেকে আমরা কি পাই? পিনাকোডার্ম। পি থেকে আমরা কি পাই? পিনাকোডার্ম। তাহলে মনে রাখবা এদের পিনাকোডার্ম, কোয়ানোডার্ম নামে ২ টা কোষী স্তর আছে। এদের পিনাকোডার্ম, কোয়ানোডার্ম নামে ২ টা কোষী স্তর আছে। শব্দগুলো একটু আনকমন। ১ম বার শুনে একটু তোমাদের খারাপ লাগবে বা একটু কেমন মনে হবে, এই টাইপের শব্দ কেন? যাতে মনে থাকে। কোন কিছু মনে না থাকলেও এট লিস্ট অপশনে তুমি এই যে পি আর সি দিয়ে তো বুঝবা যে একটা পি দিয়ে শুরু আর একটা সি দিয়ে শুরু। ঠিক আছে? সবগুলাই তো আর কোয়ানোডার্ম, কোয়ানোয়া এই টাইপের তো অপশন থাকবে না, তাই না? এমনিও আমরা পারি। তাহলে এই যে কোয়ানোডার্ম, পিনাকোডার্ম, কোয়ানোডার্ম নামে ২ টা কোষী স্তর আছে এবং এদের মাঝখানে কি আছে? মেসোহিল। কি আছে, কি আছে? মেসো তো ঠিক আছে? মেসোহিল। ঠিক আছে? এরপরে এই ও তে আমরা কি পাইছি? দেখো অস্কুলাম। এই ও তে কি পেয়েছি? অস্কুলাম। ঠিক আছে? আর এই পি তে আমরা পিনাকোডার্ম বলে ফেলছি। এই পিনাকোডার্মের বাইরে দেখো এদের একটা লার্ভা আছে। লার্ভার নাম প্যারেনকাইমুলা। কি নাম, কি নাম? প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা। এই যে লার্ভা, লার্ভা গুলা থেকে কোয়েশ্চেন আসে, মাঝে মধ্যে আসে। হ্যাঁ? কিছু লার্ভা আসলেই গুরুত্বপূর্ণ। এগুলো পড়া দরকার। তবে ২-১ টা লার্ভা আছে যেগুলো চাইলে এভয়েড করা যায়। তাহলে প্যারেনকাইমুলা। দেখো নামটা যদি তুমি একটু ভালো মতো খেয়াল করে দেখো প্যারেনকাইমুলা। ইংরেজিতে যদি একটু স্পেল করি মুলা, MULA, তাই না? এই এ দিয়ে শেষ হইছে। তাহলে দেখো এদের কি দিয়ে শেষ হইছে? এ। এই এ থেকে মনে রাখবা এ দিয়ে আরেকটা লার্ভা আছে অ্যাম্ফিব্লাস্টুলা। অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে আমরা এটা কিভাবে পাই বলতো? এই যে এইভাবে আমরা মনে রাখতে পারবো যে প্যারেনকাইমুলা এদের সাথেই রিলেটেড। আরেকটা লার্ভাও এটার সাথে রিলেটেড। তাহলে প্যারেনকাইমুলা LA এ থেকে আরেকটা লার্ভা। কি লার্ভা? অ্যাম্ফিব্লাস্টুলা। আর দিয়ে আসলে কিছু হয় না। ঠিক আছে? সবসময় তো ২ এ ২ এ ৪ হয় না। ঠিক আছে? মাঝে মধ্যে ৩ আর ২ এ ৫ হয়। ২.৫ ৫ হয়। এটাও তো আমাদেরকে মেনে নিতে হয় আরকি। ঠিক আছে? তাহলে নোস্কোপে দিয়ে আবার কোন কিছু খুঁজতে যাও না। তখন মনে হবে দিয়ে তো কিছু নাই তাহলে তো ঝামেলা। ঠিক আছে? তাহলে দেখো আমরা সবকিছু কিন্তু পড়ে ফেলছি। তাহলে আমরা আরেকবার যদি রিভিউ করি, দেখো এনে নালীতন্ত্র, এনে নিশ্চল। তাহলে এর পূর্ণাঙ্গ প্রাণীটা কেমন? নিশ্চল। এনে কি? নালীতন্ত্র আছে। ওতে কি? এদের দেহে অনেকগুলো ছিদ্র আছে। ছিদ্রের নাম কি? অস্টিয়া। এসে আমরা কি বলছিলাম? এরা কি নামে পরিচিত? স্পঞ্জ। এদের দেহের ভেতরে একটা গহ্বর ছিল। সেই কেন্দ্রীয় গহ্বরের নাম কি? স্পঞ্জোসিল। ঠিক আছে? এসে আমরা কি বলছি? এদের দেহে অনেকগুলো কাঁটা আছে। সেই কাঁটাগুলা কি? স্পিকিউল। আবার স্পঞ্জিন। স্পঞ্জিন নামক জৈব তন্তু আছে। তাই না? আর সি তে আমরা কি বলছি? কোয়ানোসাইট। এদের দেহের ভেতরে এককোষী সিলিয়াযুক্ত কোষ আছে। সেই কোষের নাম কি? কোয়ানোসাইট। পরের এই সি থেকে আমরা আবার কি পাইছি? পিনাকোডার্ম, কোয়ানোডার্ম। এই সি আর পি দিয়ে আমরা পেয়ে গেছি। আবার পরের ও থেকে অস্কুলাম। তাহলে এদের একটা ছিদ্রপথে সবগুলা বের হয়ে যাচ্ছে সেটাকে অস্কুলাম। ঠিক আছে? এরপরে আসো এই পি থেকে প্যারেনকাইমুলা লার্ভার নাম আমরা মনে করে ফেলছি আরকি। তাহলে পি তে প্যারেনকাইমুলা, তাই না? মুলা। কোন লেটার দিয়ে শেষ হচ্ছে? এ দিয়ে আমরা কি বলছি? আরেকটা লার্ভা অ্যাম্ফিব্লাস্টুলা। তাহলে দেখো আমরা সবগুলাই মোটামুটি পরিফেরার যা বৈশিষ্ট্য ছিল সবগুলা দেখো এই একটা শব্দ দিয়ে মুখস্থ করে ফেলছি। তাই না? তাহলে আমরা আসো বইয়ে দেখি যে আসলেই আমরা যেগুলা পড়লাম এগুলাই বইয়ে আছে কিনা।
তাহলে এই যে স্পঞ্জ নামে পরিচিত পরিফেরার বৈশিষ্ট্যতে আসো, পরিফেরার বৈশিষ্ট্যতে। তাহলে এই যে দেখো আমরা ১ম যে বৈশিষ্ট্যটা দেখলাম এই যে পেনাকোডার্ম, কোয়ানোডার্ম তার আগে আমরা বলি দেখো এই যে পর্বগুলো আমরা যখন পড়ব শুরুতেই কথা তোমাদেরকে একটু বলি আরকি, হ্যাঁ? আমরা তো পরিফেরা পর্বগুলার বৈশিষ্ট্য মোটামুটি পড়ে ফেলছি, তাই না? আর তো আমাদের মনে হয় না যে আর তেমন একটা ঝামেলা থাকার কথা বা এটা নিয়ে কনফিউশন আছে। কিন্তু এখন একটা একটা যেই ব্যাপার আছে। দেখো আমার কোন পর্বের বৈশিষ্ট্য শুরুতেই যদি চলে আসে, আমার ধরো হাতে অনেক সময় আছে, আমি অনেক কিছু লিখতে চাই। তখন আমি কি করতে পারি? দেখো এই চ্যাপ্টারেরই ১ম অংশে কি আছে? এই যে শ্রেণীবিন্যাসের ভিত্তি, কিসের উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করছি? যেহেতু আমরা 3rd ক্লাস করতেছি, তার কারণে আমরা 1st এবং 2nd ক্লাসের পড়াশোনা আজকে করি নাই, তাই না? কিন্তু তোমরা অনেকেই পড়ছো যেহেতু তোমরা হচ্ছে শুরুতে এই চ্যাপ্টার তো মোটামুটি সবাই পড়ছো। এইচএসসি ২৬ তোমরা তো পড়ছো। তাহলে দেখো এখান থেকে তুমি কি জানো? কোষীয় মাত্রা। এটা নিয়ে তুমি একটা লিখে ফেলতে পারো। যে এটা কোন সংগঠন মাত্রার? ১ নাম্বার পর্ব কোন সংগঠন মাত্রার? কোষীয় মাত্রা। তাহলে এর সংগঠন মাত্রা কেমন? কোষীয় সংগঠন মাত্রা। তারপরে দেখো এর ভ্রূণস্তর কয়টা? কয়টা ভ্রূণস্তর ইউজুয়ালি দ্বিস্তরী আর ত্রিস্তরী হয়। দ্বিস্তরী কোন পর্ব? ২ নাম্বার পর্ব। ত্রিস্তরী ৩ থেকে ৯ নাম্বার পর্ব। তাহলে এদের কোন ভ্রূণস্তর নাই। তাহলে আমরা বলতে পারি এরা এরা কোন ভ্রূণস্তর গঠন করতে পারে না। আবার দেখো আমি যদি এরকম বলি যে সিলোমের মধ্যে দেখো তোমরা জানো যে সিলোম, অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট আর ইউসিলোমেট। তাহলে সিলোমের প্রশ্নে যদি আসি দেখো এরা কেমন হবে? অ্যাসিলোমেট। কারণ ১, ২ এবং ৩ নাম্বার পর্বে অ্যাসিলোমেট। এগুলো আমরা পড়ব যখন আমরা পুরা চ্যাপ্টারের ক্লাস করব ইনশাআল্লাহ শুরুর দিকে। তাহলে ১, ২, ৩ অ্যাসিলোমেট। তাহলে এরা কেমন হবে? এরা অ্যাসিলোমেট এদের সিলোমবিহীন। তাই না? সিলোমবিহীন। এটা সিলোমের কথাতে গেল। আবার আমি যদি হচ্ছে এরকম বলি পরিপাকতন্ত্র একদম লাস্টের যে বৈশিষ্ট্য আছে ১৬ নাম্বার। যে পরিপাকতন্ত্র যাদের নাই এবং যাদের আছে। ঠিক আছে? প্যারাজোয়া আর এন্টেরোজোয়া। তাহলে সেই হিসেবে বলতে পারি এরা প্যারাজোয়া। তাহলে দেখো আমি কোন কিছু না জানলেও আবার আরেকটা জিনিস জানি। যে এই যে প্রতিসাম্যতা খুব গুরুত্বপূর্ণ। যে এরা কোন প্রতিসাম্য? ঠিক আছে? এরা অপ্রতিসম। ১ নাম্বার পর্ব অলওয়েজ মনে রাখবা অপ্রতিসম। এটাও আমরা প্রতিসাম্যতাতে পড়ব। তাহলে এরা অপ্রতিসম। দেখো এইভাবেই করেও আমি ৫-৬ টা বৈশিষ্ট্য লিখতে পারি না? দেখো এইভাবে ৫-৬ টা যখন আমার মনে পড়বে না বা ধরো আমি মেজর বৈশিষ্ট্য লিখে ফেলছি। আমি নো স্কোপ দিয়ে যে কয়টা মনে পড়ছে সে কয়টা লিখছি। এরপরে টানা ওই যে শুরু থেকে বই শুরু করছি যে এরা আণুবীক্ষণিক না দৃশ্যমান। তাহলে এরা আণুবীক্ষণ এরা মুক্তজীবী না পরজীবী নাকি? আচ্ছা এরা এরকম। এভাবে করে সাই করে দিতে পারি বা এগুলো সবগুলা ধরে না দিলেও মেজর কিছু বৈশিষ্ট্য আছে যেমন সংগঠন ক্রমমাত্রা যেগুলো তোমাদের বইয়ে। সো এগুলো আমরা আলাদা করে আর পড়ব না। আমরা বইয়ের শুরুতেই এগুলো পড়ে ফেলবো। ওইখানেই পর্ব ধরে পড়ে ফেলবো। তাহলে আর আলাদা করে প্রতি পর্বে এসে তাহলে আর মুখস্থ থাকবে না। ঠিক আছে? তাহলে ওইখান থেকে আমরা সংগঠন ক্রমমাত্রা, এট লিস্ট প্রতিসাম্যতা, সিলোম, ঠিক আছে? তারপর ভ্রূণস্তর এই ৪ টা বৈশিষ্ট্য তো লিখতে পারি। এই ৪ টা লিখলেও ৪ টা বৈশিষ্ট্য। ঠিক আছে? এ হলো ব্যাপার। তাহলে এই যে দেখো পিনাকোডার্ম, কর্নোডার্ম মাঝখানে দেখো মেসোফিল আছে এবং দেখো এদের অস্টিয়া নামক ছিদ্র আছে এবং দেখো এই যে নালীতন্ত্র বৈশিষ্ট্য আছে নালীতন্ত্র। ঠিক আছে? এবং এবং এখানে দেখো তন্ময় কাটা এই যে স্পিকিউল এবং স্পঞ্জিন আছে। এর ভেতরে কোয়ানোসাইট আছে। এই যে দেখো স্পঞ্জোসিল আছে, অস্কুলাম আছে এবং এই পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল। এবং দেখো এদের লার্ভার নাম অ্যামফিব্লাস্টুলা প্যারেনকাইমুলা এবং এখানে বলতে গেলে বৈজ্ঞানিক নাম আসলে কোনটাই তেমন একটা আপ টু দ্য মার্ক লেভেলের গুরুত্বপূর্ণ না। তবে তারপরে তোমরা স্পঞ্জিলাটা পড়বা। স্পঞ্জিলা। ঠিক আছে? স্পঞ্জিলার বৈজ্ঞানিক নামটা পড়বা। ঠিক আছে? এবং যেহেতু পর্বগুলার আসলেই অনেক বৈশিষ্ট্য, এটা আসলে আমাদের প্যাচ লাগে। এটা আমরা বুঝি যে আমাদের স্টুডেন্টদের এটা নিয়ে কনফিউশন হয়, একটু প্যাচ-ট্যাচ লাগে। আমরাও এজন্যই চেষ্টা করি যে এটা এভাবেই পড়ায় দেওয়ার জন্য যেন আমাদের মনে থাকে। আমরা রিলেট করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকটা বৈশিষ্ট্য। কারণ এই চ্যাপ্টারে প্রচুর বৈশিষ্ট্য এবং ঘ নাম্বার কোয়েশ্চেন অ্যান্সার করতে চাইলে তুমি বৈশিষ্ট্যকে এভয়েড করে কোনভাবেই যাইতে পারবা না। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো তোমার মনে রাখতে হবে তো, তাই না? আমরা রিলেট করার চেষ্টা করি এবং আমরা বাইর থেকে কোন শব্দ না নিয়ে এসে ইন্টারনাল ওর ভেতরেই কোন কিছু দিয়ে আমরা হচ্ছে একটু রিলেট করার চেষ্টা করি যাতে মনে পড়ে। যেমন পরীক্ষার আসলে এবার তোমার মাথায় স্বাভাবিকভাবে আশা করি আসবে যে এরা নো স্কোপ এদের কোন স্কোপ-টোপ ছিল না। এবার আসলে হয় নিডারিয়া। দেখো নিডারিয়া পর্ব সম্পর্কে আমরা অনেক জানি। কেন জানি বলতো? কারণ আমরা 2nd চ্যাপ্টারে হাইড্রা পড়ছি। 2nd চ্যাপ্টারে কি পড়ছি? হাইড্রা। হাইড্রা কোন পর্বের প্রাণী? হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। সেই হিসেবে হাইড্রার যত বৈশিষ্ট্য ছিল সব তো নিডারিয়া পর্বের প্রাণী, তাই না? সবই তো নিডারিয়ার বৈশিষ্ট্য। তাহলে বাই ডিফল্ট আমরা হাইড্রার যে কয়টা বৈশিষ্ট্য পারি সেগুলোও যদি লিখে দিই হাইড্রার এটা আছে, এটা আছে, এটা আছে। ২ টাও যদি পারি তাহলে তো ওই ২ টাই তো নিডারিয়ার বৈশিষ্ট্য, তাই না? তাহলে তার আগে দেখো আমরা এই নিডারিয়া পর্বের একটা প্রাণী একটু দেখে ফেলি। দেখো এই যে এগুলো মোটামুটি নিডারিয়া পর্বের প্রাণী। এখানে বেশ সুন্দর দেখতেছো না? রঙিন, কালারফুল সবগুলা প্রাণী। দেখে প্রাণী কিন্তু তারপরেও এর মেক্সিমামই সামুদ্রিক আরকি, হ্যাঁ? প্রাণী হওয়ার পরেও দেখে অনেক কিউট লাগতেছে না? দেখে অনেক সুন্দর লাগতেছে না? যে খুবই সুন্দর। ঠিক আছে? তবে এরা আসলে সুন্দর না, এরা সুন্দরী। ঠিক আছে? এরা 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 পুরুষবাচন না, এরা হলো স্ত্রীবচন। এরা কেমন? এরা কিউট, সুন্দরী। দেখো দেখেই তো আসলেই কিউট মনে হচ্ছে না? কি সুন্দর কালারফুল। ঠিক আছে? এবং
তোমরা সমুদ্রে দেখবা যে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে বা ডিসকভারি চ্যানেলে যখন দেখো মানুষজন সমুদ্রের নিচে যখন যায় আরকি, দেখবা যে এগুলা সেগুলা দেখে। এগুলাই কিন্তু ফিল্ম ফিল্ম এগুলাই ইয়ে করে নিয়ে আসে আরকি। টিপ নিয়ে আসে আরকি। এগুলাই আমাদের দেখায় আরকি এবং আমরা এগুলো দেখে মজা পাই। ইভেন বিভিন্ন অ্যাকুয়ারিয়াম যদি তোমরা সামুদ্রিক অ্যাকুয়ারিয়াম যদি কক্সবাজার যেয়ে থাকো, অনেকেই তোমরা গেছো, অনেকে যাবা ভবিষ্যতে কক্সবাজারে একটা বিশাল বড় ফিশ অ্যাকুয়ারিয়াম আছে। ওইখানেও দেখবা যে এইখানে এই টাইপের অনেকগুলা প্রাণী আছে। ওই অ্যাকুয়ারিয়ামের মধ্যে এগুলোই রাখছে যাতে দেখে মানুষ একটু মজা পায়, দেখে ভাল লাগে। তার মানে এর কি এটা এন্টারটেইন করে। ঠিক আছে? আর এরা সুন্দরী, নট সুন্দর। এরা কি? সুন্দরী। ঠিক আছে? তো এই সুন্দরীর কথাতে আমরা হাসি যেহেতু এরা সুন্দরী। যেহেতু আমরা কি বললাম এরা সুন্দরী। তাহলে এরা কেমন সুন্দরী? ফুল দেখতে সুন্দর। যেমন মানুষ করে মানুষ দেখলে কি দেয়? ফুল-টুল দেয় না? দেয় তো আরকি। ঠিক আছে? তাহলে এরাও আসলে কি নামে পরিচিত? এর ফুল নামে পরিচিত। এরা কেমন সুন্দর? ফুলের মতো সুন্দর। কেমন সুন্দরী? ফুলের মতো সুন্দরী। ফুল যেমন দেখতে সুন্দর, এরকম এরাও ফুলের মতো সুন্দরী। তাহলে এরা কি নামে পরিচিত? সমুদ্রের ফুল। কথাটা খুব গুরুত্বপূর্ণ। এরা কি নামে পরিচিত? সমুদ্রের ফুল। এই কথাটা আসলেই গুরুত্বপূর্ণ। কি নামে পরিচিত? সমুদ্রের ফুল নামে পরিচিত। ঠিক আছে? কেমন সুন্দর? কেমন? সমুদ্রে ফুলের মতো সুন্দরী। ঠিক আছে? এর বাইরে এখানে একটা কথা আছে। খেয়াল করে দেখো। এই যে দেখো নিডারিয়া পর্বের তোমরা এই যে আমরা ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারি চ্যানেলের কথা বললাম, এগুলো মোটামুটি তোমরা সবাই দেখছো এবং দেখলে দেখবা যে সমুদ্রের নিচে এই যে মানুষ যখন গেছে, দেখবা সমুদ্রের একদম তলদেশে বিশাল বড়, বড় প্রবাল, বিশাল বড়, বড় প্রবাল। আছে না, আছে না? যেমন সেন্ট মার্টিন আমাদের একমাত্র প্রবাল দ্বীপ কোনটা? সেন্ট মার্টিন, তাই না? তো এই যে প্রবালগুলা, এই প্রবালগুলা মেক্সিমামই এই প্রবালগুলা কি? নিডারিয়া। কোন পর্বের প্রাণী? নিডারিয়া। এই যে দেখো প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এ পর্বেরই সদস্য। তাহলে প্রবাল প্রাচীর গঠনকারী কারা? এই নিডারিয়ারা। এবং আরেকটা ব্যাপার আছে দেখো, এই প্রবাল প্রাচীরগুলাকে দেখো, এই প্রবাল প্রাচীরগুলাকে তাই কি বলা হয়? রত্ন ভান্ডার। কারণ এখানে সব রত্নরা থাকে। সমুদ্রের নিচে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে না? নাহলে কি বিজ্ঞানীরা কেন যাইতো? ওইখানে রত্নের খোঁজেই তো যায়। কিসের খোঁজে যায়? রত্নের খোঁজে যায়। তাহলে এই প্রবাল প্রাচীরের মধ্যে রত্ন থাকে জন্য এরা রত্ন ভান্ডার হিসেবে পরিচিত। এবং এদেরকে আরেকটা সুন্দর নাম আছে রেইন ফরেস্ট বা বাড়ি বন। রেইন ফরেস্টের বাংলা হলো বাড়ি বন। ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রবাল প্রাচীরের ৩ টা নাম পাইলাম। কি? রত্নভান্ডার, রেইন ফরেস্ট এবং বাড়ি বন। রত্নভান্ডার, রেইন ফরেস্ট এবং বাড়ি বন। তাহলে এগুলা প্রবাল প্রাচীরকে বলা হয়। তাহলে প্রবাল প্রাচীর আবার কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে নিডারিয়াকে আমরা এটা বলতে পারি না পরোক্ষভাবে যে নিডারিয়ারা রত্নভান্ডার নামে পরিচিত। রিডারিয়ারা রেইন ফরেস্ট। নিডারিয়ারা বাড়ি বন নামে পরিচিত। তাহলে আসতে পারে নিচের কোনটি বাড়ি বন? নিচের কোন পর্বটি রত্নভান্ডার হিসেবে পরিচিত? নিচের কোন পর্বটি রেইন ফরেস্ট গঠন করে? নিচের কোন পর্বের প্রাণীটি সমুদ্রের ফুল নামে পরিচিত? ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে। আর নিডারিয়া পর্বের প্রাণীরা কারা? হাইড্রা, জেলিফিশ, অ্যানিমন। হাইড্রা তো তোমরা পড়ছো, সো তোমরা বেশি রিলেট করতে পারবা। ঠিক আছে? এবার আসো আমরা আমাদের একটু জ্ঞানের পরীক্ষা দিই আরকি। ঠিক আছে? তাহলে আমরা যদি জ্ঞানের পরীক্ষা দিই, কোন কিছু মুখস্থ করা লাগবে না। একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো এখানে পড়া তোমার মুখস্থ হয়ে যাবে। টেনশনের কিছু নাই। আমরা শুরুতে বলছিলাম এরা সুন্দরী, তাই না? কি বলছিলাম? সুন্দরী। সুন্দরীর কথা একটু পরে আসতেছি। হাইড্রা। কি পড়ছি আমরা? হাইড্রা। এই হাইড্রাতে আমরা ২-৩ টা বৈশিষ্ট্য পড়ছি। তোমাদের মনে পড়ে কিনা? তাহলে এটা আমরা মনে করতে পারলে তখন নিডারিয়ার বৈশিষ্ট্য পড়া আমার জন্য সহজ হয়ে যাবে। আমরা সবগুলা পড়ব না। একটা মনে আছে যে সুন্দরী মনে রাখবা? যে সুন্দরী তার ঝামেলা আছে, তার বিষ আছে। ঠিক আছে? সুন্দর মানুষ নিয়ে রাখা মুশকিল আরকি। ঠিক আছে? বিষ আছে, ঝামেলা আছে, তাকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে সুন্দরী, ঠিক আছে? এর বিষ আছে, হাইড্রাতে মনে আছে একটা অ্যাটাকিং অর্গান পড়ছিলাম আমরা। একটা দংশন অঙ্গাণু পড়ছিলাম। মনে আছে? হাইড্রা ওই যে আত্মরক্ষার জন্য বা নিজের খাবার শিকারের জন্য কি করে? তাদের নিডোসাইট আছে। নিডোসাইটের মধ্যে নেমাটোসিস্ট আছে। সেই নেমাটোসিস্টে দংশন অঙ্গাণু আছে। সাঁই করে দংশন করে ওখানে বিষ ঢুকায় দেয়। ওইখানে আমরা টক্সিন পড়ছি না? এই যে ওই প্রাণীকে অবশ করে পরবর্তীতে ওই প্রাণীকে আঁকড়ে ধরে তার ইয়ে দিয়ে আঁকড়ে ধরে খেয়ে ফেলে। ঠিক আছে? তাহলে আমরা জানি এদের একটা দংশন অঙ্গাণু আছে। তাই না? তো দংশন অঙ্গাণুর নাম কি? নিডোসাইট। কি নাম? নিডোসাইট। এই নিডোসাইট এর মাঝখানে কি আছে? নেমাটোসিস্ট। এর ভেতরে থাকে নেমাটোসিস্ট। ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের মনে আছে হাইড্রাতে আমরা ভেতরে হাইড্রা তো ইউজুয়ালি দ্বিস্তরী। ২ নাম্বার পর্ব দ্বিস্তরী। তো তোমরা জানো আরকি। ঠিক আছে? তাহলে এই যে হাইড্রার যে স্তর, ২ টা স্তরের ভেতরে কি আছে? একটা গহ্বর আছে। একমাত্র কেন্দ্রীয় গহ্বর। সেই গহ্বরের নাম কি? সিলেন্টেরন। কি নাম বলো তো?
সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ভাস্কুলার ক্যাভিটি বা পরিপাক সংবহন গহ্বর। বাংলা করলে গ্যাস্ট্রো মানে পরিপাক, ভাস্কুলার মানে সংবহন, ক্যাভিটি মানে গহ্বর বা পরিপাক সংবহন গহ্বর। এই ২ টা বৈশিষ্ট্য তো তোমাদের মনে পড়তেছে, তাই না? তাহলে আমরা অটোমেটিক বলতে পারি না নিডারিয়ার ক্ষেত্রে যে নিডারিয়াদের দংশনাঙ্গাণু আছে সেটার নাম কি? নিডোসাইট বা নেমাটোসিস্ট এবং নিডারিয়াদের একটা গহ্বর আছে সেই গহ্বরের নাম কি? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। ঠিক আছে? তাহলে এই ২ টা কিন্তু আমার এর বাইরে আমরা বাকি জিনিস এটা আগে থেকেই জানি। তাহলে বাকি জিনিস আমরা সুন্দরী দিয়ে মনে রাখবো। বাকি জিনিস সুন্দরী। আমরা কি বলছি? এরা সুন্দরী। তাহলে যে সুন্দরী তার রূপ আছে নাকি নাই বলো তো? যে সুন্দরী তার রূপ আছে নাকি নাই? আছে নাকি নাই? রূপ আছে। তার কি রূপ একটু আছে নাকি বেশি আছে? কম আছে নাকি বেশি আছে? রূপ যদি কম হয় তাহলে কি আমরা তাকে সুন্দরী বলতাম বলো? রূপ যদি কম হইতো তাহলে কি আমরা তাকে সুন্দরী বলতাম? বলতাম বলো? না। তার মানে রূপ আছে। অনেক রূপ আছে। অনেক রূপ। ঠিক আছে? বহু রূপ। অনেক মানে কি? বহু রূপ। কি? তার মানে বহুরূপ মানে এরা বহুরূপিতা প্রদর্শন করে। বহুরূপিতা প্রদর্শন করে। ঠিক আছে? তাহলে এই যে বহুরূপিতার মধ্যে ২ টা রূপ আছে। ঠিক আছে? এই যে বহুরূপিতা, এই বহুরূপিতার মধ্যে ২ টা রূপ আছে। একটা হচ্ছে পলিপ আর মেডুসা। ঠিক আছে? এই ২ টা দশা আছে। তাহলে এই পলিপ থেকে তোমরা কি মনে রাখবা? পতে পলিপ, পতে প্যারালাইসিস। এই পলিপের থেকে কি মনে রাখবা? প্যারালাইসিস। পতে পলিপ, পতে প্যারালাইসিস। ঠিক আছে? তো তোমরা বলো যে প্যারালাইজড, ঠিক আছে? সে কি চলাফেরা করতে পারবে? পারবে? জীবনেও পারবে না। তাহলে সে কি যৌন জননে অংশ নিতে পারবে? জীবনেও না। তো চলতেই পারে না। তাহলে ও কি করবে? অযৌন জনন করবে। তাহলে পলিপ কি করে? চলাচলে অক্ষম এবং অযৌন জনন করে। আর মথে মেডুসা এই থেকে মনে রাখবা মুক্ত। মথে মেডুসা মতে মুক্ত। তোমরাই বলো যে মুক্ত সে কি চলাফেরা করবে নাকি করবে না? অবশ্যই করবে। সে তো মুক্ত। সে তো ইচ্ছামত আরে আমি এই পৃথিবীতে মুক্ত। স্বাধীন, তাই না? সে তো ঘোরাফেরা করবেই। তাহলে এই যেহেতু মুক্ত, এই মুক্তভাবে চলাফেরা করবে, তাহলে মুক্তভাবে চলাফেরা করলে অবশ্যই সে যৌনজনন করবে আরকি। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবা কে স্থবির, কে চলাফেরা করতে পারে, কে যৌনজনন করে, কে অযৌনজনন করে। ঠিক আছে? পড়া হয়ে গেল। আবার দেখো এই পলিপের থেকেই তোমরা কি মনে রাখবা? এদের একটা লার্ভা আছে। পলিপের থেকে লার্ভার নাম মনে রাখবা প্ল্যানুলা। প্ল্যানুলা। কি লার্ভা? প্ল্যানুলা। তাহলে এদের লার্ভার নাম কি? প্ল্যানুলা লার্ভা। কি লার্ভা? প্ল্যানুলা লার্ভা। ঠিক আছে? তাহলে দেখো আমি কিন্তু নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য পড়ে ফেলছি। শোনো, শুরুতেই নিডারিয়া তাহলে আমরা ৩ ধাপে বৈশিষ্ট্য পড়ছি। শুরুতে এই যে দেখো এরা দ্বিস্তরী, ঠিক আছে? তারপরে এরা কোষ টিস্যু সংগঠন মাত্রার প্রাণী। এগুলো তো আমরা আগেই পড়ছি। এগুলো আমরা আলাদা করে পড়তেছি না। তাহলে এগুলো আমরা এইভাবে লিখতে পারবো। ২য় ধাপে এসে আমরা কি বলছি? হাইড্রার কিছু বৈশিষ্ট্য আমরা এখান থেকে পারি। তাহলে হাইড্রা কি পড়ছে? দংশনাঙ্গাণু আছে। তাহলে নিডোসাইট, নিডোসাইটের ভেতরে কি আছে? নেমাটোসিড ধারণকারী দংশনাঙ্গাণু আছে। তারপরে কি আছে বলতো? এর আছে হচ্ছে কি বললাম? যে একটা গহ্বর আছে। সেই গহ্বরের নাম কি? সিলেন্টেরন নামক পরিপাক সংবহন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি আছে। ঠিক আছে? এরপরে আমরা বলছি বাকিটা কি আমরা এই ছবি দেখে মনে রাখবো আরকি। তাহলে ছবি দেখে এরা কি? এরা সুন্দরী। এরা সুন্দরী। তাহলে যে সুন্দরী তার অনেক রূপ আছে। তো একটু রূপ নাই, অনেক রূপ, বহু রূপ। তাহলে এরা কি? বহুরূপিতা প্রদর্শন করে। রূপ ২ টার নাম কি? পলিপ আর মেডুসা। তাহলে পলিপ থেকে আমরা মনে রাখছি কি? পথে পলিপ, পথে প্যারালাইসিস। তাহলে যে প্যারালাইজ সে চলাফেরা করতে পারবে না। তাহলে কি? সে অযৌন জনন করবে। আর মতে মেডুসা মতে মুক্ত। যে মুক্ত সে চলাফেরা করবে। তার মানে সে কি করবে? সে যৌন জনন করবে। ঠিক আছে? সুন্দর হিসাব। আর এই পলিপের থেকে আমরা কি মনে রাখতে বলছি? প্ল্যানুলা লার্ভা। কি লার্ভা? প্ল্যানুলা। ঠিক আছে? এবার আসো আমরা পর্বগুলার বৈশিষ্ট্যের মধ্যে দেখি যে আসলে এগুলা আছে কিনা? নাকি আমি শুধু এমনি বলছি। তাহলে শুরুতেই আমরা দেখলাম এই যে সমুদ্রের ফুল নামে পরিচিত এবং যেহেতু এরা দেখতে কিউট আমরা শুরুতেই দেখছি দেখতে কিউট, সুন্দরী, ফুলের মতো আর এরা কি সমুদ্রের রত্নভান্ডার, রেইন ফরেস্ট, বাড়িবন নামে পরিচিত। প্রথম বৈশিষ্ট্য দেখো এরা টিস্যু মাত্রার। আমার কিন্তু বৈশিষ্ট্য মুখস্থ হয়ে গেছে। ডিপ্লোব্লাস্টিক মানে দ্বিস্তরী এটা আমরা পড়ছি। এই যে নেমাটোসাইট, এই যে দেখো নেমাটোসিড ধারণকারী নিডোসাইট কোষ আছে। আর দেখো এই যে সিলেন্টেরন আছে, এই যে দেখো বহুরূপিতা প্রদর্শন করে। রূপ ২ টার নাম কি? পলিপ আর মেডুসা। এবং এখানে দেখো খেয়াল করে দেখো পলিপ স্থবির এবং অযৌন জনন করে। স্থবির এবং অযৌন জনন করে। আর মেডুসা দেখো মুক্ত এবং যৌন জননে সক্ষম। আর এদের লার্ভার নাম দেখো প্ল্যানুলা লার্ভা।
আর আমরা বললাম যে প্রবাল প্রাচীরগুলা হচ্ছে নিডারিয়া। এই যে দেখো অনেকে প্রবাল গঠন করতে পারে। ঠিক আছে? পড়া কিন্তু শেষ। তারপরে তাহলে আমার মনে হয় যে তোমার এটা শুনতে আমি যেহেতু ২-৩ বার রিপিট করতেছি, আমার মনে হয় তোমার এটা শুনতে মুখস্থ হয়ে যাওয়া উচিত। ঠিক আছে? এখানে তোমরা বৈজ্ঞানিক নাম পড়বা সাগর কুসুম। যদিও মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৫-১৬ তে জেলিফিশের বৈজ্ঞানিক নাম আসছে। এখন এটা দেখে তোমাদের মনে হইতে হবে, ভাই জেলিফিশ তো এখানে নাই। তাহলে বইয়ের বাইরে থেকে আসছে। না, কাহিনী যেটা হচ্ছে স্যার যেটা করে আমাদের স্যার এই যে উদাহরণগুলা প্রতি বছর চেঞ্জ করে আরকি। ২-৩ এডিশন পর উদাহরণগুলা চেঞ্জ করে ফেলে। ওই ২০১৫ এডিশনের বইয়ে ছিল। এখন সাগর কুসুমের বৈজ্ঞানিক নামটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা নিডারিয়া পড়ে ফেলছি। এবার আমরা আসো প্লাটিহেলমিনথ। ঠিক আছে? প্লাটিহেলমিনথ, প্লাটিহেলমিনথ। দেখো এই যে এখানে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছ। ঠিক আছে? এরাই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। ঠিক আছে? প্লাটিহেলমিনথেস মানে এরা চ্যাপ্টা কৃমি। এটার বাংলা হচ্ছে চ্যাপ্টা কৃমি। প্লাটি চ্যাপ্টা কৃমি। দেখো এটা তোমরা কেমনে মনে রাখবা? কোন কষ্ট করার দরকার নাই। আমি তো বলছি আমরা ওই জিনিসের পত্রের ভেতর থেকেই কিছু জিনিস আমরা হচ্ছে এক্সট্রাক্ট বাইর করে নিয়ে আসবে। সেই এক্সট্রাক্ট দিয়ে আমরা মনে রাখবো আরকি। ঠিক আছে? প্লাটি শোনো তোমরা জানো ফেনী অঞ্চলের মানুষ পকে ফ বলে উজলে। আর নোয়াখালী অঞ্চলের মানুষ পকে হ বলে। তাই না? যেমন তারা পানিকে হানি বলে কিন্তু। নোয়াখালীর অঞ্চলের মানুষ। সবাই না আবার। স্থানীয় স্থানীয় ভাষায়। আবার আ ফেনী অঞ্চলের মানুষ কি বলবে? পাটিকে তাহলে পকে কি পানিকে কি বলবে? ফানি। তাহলে তারা প্লাটিকে কি বলবে? ফ্ল্যাটি। প্লাটিকে কি বলবে? ফ্ল্যাটি। ফ্ল্যাটি মানে কি? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা। ফ্ল্যাটের বাংলা কি? ফ্ল্যাটের বাংলা চ্যাপ্টা। তাহলে এই যে নামের মধ্যে আছে দেখো ফ্ল্যাটি হেলমিনথেস। তাহলে আজকে থেকে আমরা এটা কি উচ্চারণ করব? ফ্ল্যাটি হেলমিনথেস। তাহলে আমরা প্লাটি হেলমিনথেস উচ্চারণের সময় আমরা কি হয়ে যাব? আমরা সবাই ফেনীবাসী হয়ে যাব। এবং ফেনীবাসী হয়ে আমরা এভাবে উচ্চারণ করব। ফ্ল্যাটি হেলমিনথেস। ফ্ল্যাটি, ফ্ল্যাট। নামের মধ্যে কি আছে? ফ্ল্যাটি। ফ্ল্যাট মানে কি? তাহলে ফ্ল্যাট মানে এই যে ফ্ল্যাটি, ফ্ল্যাট। এটাকে তো আমরা কি বলছি? ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? চ্যাপ্টা। কি? চ্যাপ্টা। তাহলে দেখো নামের মধ্যেই আমরা পেয়ে গেছি চ্যাপ্টা কৃমি। শোনো এখন তো মনে হইতে পারে যে ভাই এত এরকম সিম্পল একটা জিনিস নিয়ে আপনি যে এগিয়ে যাচ্ছেন। তো পরীক্ষার হলে যখন মাথা গরম হয়ে যাবে, আসবে নিচের কোনটি গোল কৃমির বৈশিষ্ট্য। নিচের কোনটি গোল কৃমির উদাহরণ। বলবে এটা কোথায় পাওয়া যায়? অপশনে দেখবা গোল কৃমি, চ্যাপ্টা কৃমি। তখনই প্রশ্ন হয়, আমি তো নেমাটোডা পড়ছি। গোল কৃমি কে? আমি তো প্লাটিহেলমিনথেস পড়ছি। কিন্তু আমি তো চ্যাপ্টা কৃমি পড়ি নাই। আরে লাগলো প্যাঁচাল। তারপর আসলো ফিতা কৃমি। আরে ফিতা কৃমি আবার কি জিনিস? এটা আছে নাকি আমাদের বইয়ে? মানে ক্যাচালটা লাগবে। এইজন্য এখন আবার এরা কিন্তু ফিতা কৃমি নামে পরিচিত। এই যে ফিতার মতো। দেখো চ্যাপ্টা। চ্যাপ্টা ফিতা ইউজুয়ালি চ্যাপ্টা হয় না? চ্যাপ্টা এই যে দেখো। এটা হচ্ছে টিনিয়া সোলিয়াম একটা উদাহরণ আরকি, হ্যাঁ? এটার বৈজ্ঞানিক নাম বেশ ভালোই গুরুত্বপূর্ণ। তারপরে ধরো এই যে দেখো একদম চ্যাপ্টা। ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে এইটা যেটা দেখতেছো এটা হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকি। ফ্যাসিওলা হেপাটিকা। এটা থাকে আমাদের লিভারে, হ্যাঁ? মানে আমাদের যকৃতকে অ্যাটাক করে আরকি। লিভারকে অ্যাটাক করে। ঠিক আছে? এটা হলো সুষমা ম্যানসনি। খুব বাজে জিনিসপত্র। এগুলা রক্ত খেয়ে ফেলে আরকি। ঠিক আছে? এই কৃমিগুলা কেন সমস্যা বলো তো? এটা তো আমাদের পেটে থেকে কি করে? আমাদের রক্ত খেয়ে ফেলে। রক্ত খেয়ে ফেলা ভালো জিনিস না খারাপ জিনিস বলো তো? রক্ত খেয়ে ফেলা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। ঠিক আছে? অবশ্যই খারাপ। খুবই বাজে। ঠিক আছে? আমাদের দেহে তোমরা জানো কিনা আমাদের দেহে ইউজুয়ালি পেটের দিকে পেটে অন্ত্রে কিন্তু বেশ ভালোই কৃমি-টিমি আছে এবং মাঝে এই যে কৃমি বেশি হয়ে যায় এজন্য ছোট বাচ্চাদের দেখবা কৃমির ট্যাবলেট খাওয়াই। কৃমিনাশক ওষুধ এবং এটার ক্যাম্পেইন চলে। যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে আপনারা যে যেখানে আছেন যেখানে এই বাচ্চারা আছেন নিয়ে আসেন, নিয়ে এসে খাওয়ায় নিয়ে যান। তারা না ক্যাম্পেইন চলে কিন্তু। কারণ এরা এই যে পেট থেকে পরে হচ্ছে এই যে রক্ত শুষে খায়। এরা তো খাদ্য এই যে রক্ত নিয়ে টিয়ে ওখান থেকে খাবার খায়। কারণ এরা তো পরজীবী। এরা কি? এরা পরজীবী। পরের উপর নির্ভরশীল। পরজীবী মানে ২ টা জিনিসের উপর নির্ভরশীল। খাদ্য এবং বাসস্থান। খাদ্য এবং বাসস্থানের জন্য অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে? তাহলে এরা তো ইউজুয়ালি পরজীবী হিসেবেই থাকে। এখন যেটা কথা হচ্ছে এই যে এরা চ্যাপ্টা কৃমি আমরা বললাম। এটা আমরা কি দিয়ে মনে রাখবো বা কি করব? এবং এইটা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলি। কৃমির যে ২ টা পর্ব আছে ২ টা পর্বই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। কেন গুরুত্বপূর্ণ বলো তো? কারণ এই যে দেখো এরা কিন্তু মানুষের রোগ তৈরি করে। তাহলে মানুষের সাথে মেডিকেল সায়েন্স এ এদের পড়াশোনা আছে। ঠিক আছে? মেডিকেলে এদের পড়াশোনা আছে মাইক্রোবায়োলজি সাবজেক্টে। যার কারণে এরা বেশি গুরুত্ব এবং এদের উদাহরণগুলা, এদের বৈজ্ঞানিক নামগুলা বেশি গুরুত্বপূর্ণ। এগুলা বাংলা এবং ইংরেজি মানে বৈজ্ঞানিক নাম ২ টা নামে পরিচিত। বেশি পরিচিত বৈজ্ঞানিক নামে। ঠিক আছে? এই যে ফ্যাসিওলা হেপাটিকা আমরা কিন্তু কখনো যকৃত কৃমি বলি না। ঠিক আছে? আমরা মানে আমাদের ভাষায় আরকি। ঠিক আছে? এই হিসাবে এদের বৈজ্ঞানিক নামগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ এরা ওই যে বিভিন্ন দেহের ভিতরে অনেক রোগ-টোগ তৈরি করে আরকি। ঠিক আছে? তাহলে আসো দেখো এটা দেখে একটু পাতার মতো মনে হচ্ছে না? দেখো তো। যে একদম পাতার মতো মনে হচ্ছে না? পাতার মতো। আবার এটাও দেখো, এটাও দেখে একদম পাতার মতো মনে হচ্ছে না? পাতা চ্যাপ্টা। কত কথাও বাদ।
প্লাটিহেলমিনথেস কি দিয়ে শুরু? প দিয়ে। দেখো প্লাটিহেলমিনথেস কি দিয়ে শুরু? প দিয়ে। আর এই প থেকেই কি হবে? পাতা। প থেকেই কি হবে? পাতা। প্লাটিহেলমিনথেস পাতা। পতে পাতা। তাহলে প্লাটিহেলমিনথেস আমরা মনে রাখবো কি দিয়ে? পাতা দিয়ে। কি দিয়ে মনে রাখবো? পাতা। এবার আসো। তোমাদের কাছে মনেই ধরে যে আরে কি বলতেছে এগুলো? পাতা দিয়ে কেমনে মনে রাখা যায়? আসো দেখো আমরা দেখি। প্লাটিহেলমিনথেসকে কিভাবে আমরা পাতা দিয়ে মনে রাখতে পারি? তাহলে দেখো, এই যে দেখো পাতা। আর পাশে আমরা কিন্তু এটা ফ্যাসিওলা হেপাটিকা নিছি। এটা কি? এটা হলো যকৃত কৃমি। এটা হলো এটা কিন্তু যকৃত কৃমি। ঠিক আছে? যকৃত কৃমি। আর পাশে একটা পাশে একটা পাতা। তোমরা তো পাতা দেখছো সবাই নাকি? পাতা তো খাইছো নাকি? খাইছো তো? কি পাতা খাইছো তোমরা? ঠিক আছে? একটু চিন্তা করো তো কি পাতা খাইছো তোমরা? তাহলে এই যে দেখো পাতা কিভাবে মিল আছে? ১ম কথা দেখো আকার আকৃতিতে দেখতে সেম। দুইজনই চ্যাপ্টা। তাহলে এর আকৃতি কেমন? চ্যাপ্টা। কেমন আকৃতি? দেখো একটা পাতা লেগে থাকার জন্য পাতা তো ডালের সাথে লেগে থাকে। তাহলে এদের লেগে থাকার জন্য কি থাকে? তোষক বা হুক থাকে সরি পাতা লেগে থাকার জন্য এরকম একটা বোটা থাকে, তাই না? লেগে থাকার জন্য এই যে এখানে একটা বোটা দিয়ে লেগে থাকে। তাহলে এদেরও দেখো এখানে মুখের এখানে লেগে থাকার জন্য কি থাকে? তোষক বা হুক। থেকে কি থাকে? তোষক বা হুক। ঠিক আছে? দেখো পাতার মাঝ বরাবর একটা মধ্যশিরা আছে না? দেখো সুন্দর একটা মধ্যশিরা। ঠিক এরকমই এদের মাঝ বরাবর কি থাকে? পরিপাক নালী। পরিপাক নালী ছাড়া আর কোন গহ্বর নাই। তাহলে পৌষ্টিকতন্ত্র বা পরিপাক নালী আছে মাঝ বরাবর। ঠিক আছে? ছাড়া আর কোন নালী নাই। এই যে এটা একটা বৈশিষ্ট্য। আবার তোমরা ছোটবেলা থেকে পড়তেছো। পাতা 9-10 এর বইয়েও তোমরা পড়ছো। বিজ্ঞান বইয়ে। পড়ছো না? 9-10 এর বায়োলজি বইয়ে যে পাতা কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। প্রচ্ছেদনের মধ্যে পড়ছো এই যে কিউটিকুলার প্রচ্ছেদন এই সেই পড়ছো না? তাহলে এই যে পাতা কি দ্বারা আবৃত? কল দ্বারা আবৃত। তাহলে এদেরও দেহের আবরণ কি হবে? কিউটি। তাহলে এদেরও দেহের আবরণ কি হবে? কিউটিকল। সুন্দর না? মজা না? মজা। ঠিক আছে? আবার তোমরা পাতা ওই 9-10 এই পড়ছো, প্যারেনকাইমা কোষ পড়ছো। তাহলে পাতার মধ্যে অনেকগুলা প্যারেনকাইমা কোষ আছে। ইভেন তোমরা পড়বা বা অনেকে হয়তো যারা অনেক অ্যাডভান্স তারা হয়তো পড়ে ফেলছো। টিস্যু বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের। ফার্স্ট পেপারের ৮ম চ্যাপ্টার টিস্যু। ওই টিস্যুর মধ্যেও আছে এই যে পাতা-টাতা। তখন আলাদা করে পড়বা। তো এটা অত গুরুত্বপূর্ণ না এই যে প্যারেনকাইমা এই বৈশিষ্ট্য। তাও তোমরা মনে রাখতে পারো যে এই যে পাতার মধ্যে প্যারেনকাইমা আছে এদের মধ্যেও কি আছে? প্যারেনকাইমা আছে। ঠিক আছে? তাহলে দেখো আমরা পাতার সাথে কি মিল পাইছি। দেখো পাতায় যেরকম বোটা আছে ঠিক এরকমই এদের কি আছে? চোষক বা হুক। কি আছে বলতো? চোষক বা হুক। পাতার মাঝ বরাবর যেমন একটা মধ্যশিরা আছে, এদের মাঝ বরাবর কি আছে? পরিপাক নালী। পাতা যেমন কিউটিকল দ্বারা আবৃত, এরাও কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। পাতার কোষগুলা প্যারেনকাইমা কোষ, এদেরও প্যারেনকাইমা কোষ আছে। এখন দেখো তোমরা একটু সামনের ছবিটা যদি দেখো, এই ছবিটাতে খেয়াল করো। এখানে আমরা কি ছবি দিছি? দেখো তো এটা শুকনা পাতা। কি? শুকনা পাতা। ঠিক আছে? তাহলে এই যে শুকনা পাতা, এটা দেওয়ার একটা কারণ আছে। দেখো তোমরা কি জানো কিনা এই যে শুকনা পাতা গ্রামের মানুষজন, ঠিক আছে? আমরা অনেকেই গ্রামে বসবাস করি। তো ওইখানে সব জায়গায় এত গ্যাস এভেইলেবল না। শহরে ইউজুয়ালি আমরা ওই কি দিয়ে রান্না-বান্না করি? গ্যাস দিয়ে অথবা এখন অনেকগুলা ইলেকট্রিক চুলা-টুলা চলে আসে, তাই না? কিন্তু গ্রামের মেক্সিমাম ক্ষেত্রে মানুষজন কি দিয়ে রান্না-বান্না করে বলো তো? চুলায় রান্না-বান্না করে। তো চুলার খড়ি হিসেবে কারা ইউজ হয়? এই যে ধরো এই যে শুকনা পাতা, তারপরে বিভিন্ন গাছপালা যারা হচ্ছে পরবর্তীতে শুকায়া যায় এরাই তো, তাই না? পরবর্তীতে এই গাছের ডালপালা এগুলা দিয়েই এগুলা যখন শুকায় এগুলাতেই আগুন ধরে। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে দেখো এই যে পাতা যখন এরকম শুকায় গেছে, দেখো এটা একটা শুকনা পাতা। পাতা যখন এরকম শুকায় গেছে, সেই পাতাতে আগুন যদি দিই, ঠিক আছে? এই পাতাতে যদি আগুন দিই, তাহলে কি আমি আগুনের শিখা পাবো কি পাবো না বলো? পাবো কি পাবো না? অবশ্যই পাবো। আগুনের শিখা তো এখানে দিলেই জ্বলে উঠবে, তাই না? আগুনের শিখা। তাহলে এই শিখা থেকে মনে রাখবা এদের রেচন তন্ত্রে কি আছে? শিখা কোষ। কি? শিখা কোষ। এটা কি কষ্ট করে মুখস্থ করা লাগবে? জীবনে প্যাঁচ লাগবে? যে কে শিখা কোষ? স্টেম সেল কোথায় পাওয়া যাবে? এখানে প্লাটিহেলমিনথেস এ কেন? কারণ প্লাটিহেলমিনথেস পাতা, শুকনা পাতায় আগুন ধরে। শুকনা পাতায় আগুন ধরে। কথা এখানে শেষ না। গল্পের আরেকটু অংশ বাকি। ঠিক আছে? অল্প একটু অংশ দেখো। আমরা কি বলছিলাম? এই যে প্লাটিহেলমিনথেস এই যে কৃমিগুলা কোথায় থাকে? আমাদের পেটে থাকে, অন্ত্রে থাকে। এখন দেখো এই অন্ত্রে সুগন্ধ নাকি দুর্গন্ধ? তুমি এমনি স্বাভাবিকভাবে চিন্তা করো তো এই অন্ত্রে সুগন্ধ নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ। ঠিক আছে? এমন দুর্গন্ধ আমরা নিজেরাই নিতে পারি না। আমরা নিজেরাই সহ্য করি না। ঠিক আছে? নিজেরাই এই জিনিস দেখি না আরকি। ঠিক আছে? একবার। তাহলে যেই জিনিস আমরা নিজেরাই সহ্য করি না, নিজেরাই দেখতে পারি না। ঠিক আছে? নিজেরাই বিরক্ত হয়ে যাই। সেই জিনিস, সেই জায়গায় এরা কিভাবে থাকে? তাহলে এদের কি সমস্যা হয় না? তারপরেও তারা তো ওইখানেই থাকতে ভালোবাসে। আমরা তো মাইরে আমরা ওষুধপত্র খেয়ে তাদেরকে মেরে
মেরে ফেলার চেষ্টা করি, তাদেরকে বের করে ফেলার চেষ্টা করি। কিন্তু তারপরে তো তারা বেরোয় না। বেরোয়? বেরোয় না তো। তাহলে ঝামেলা কোথায়? তাদের কি সুবিধা কি? কেন তারপরে তারা থাকতে চায়? কারণ তাদের নাক নাই। তো তাদের গন্ধের টেনশনও নাই। ঠিক আছে? তাদের কি নাই? নাক নাই। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। না থাকবে নাক, না পাবে গন্ধ। তাহলে এদের কি নাই? নাক নাই। মনে রাখবা। কি নাই, কি নাই? নাক নাই। কি মনে রাখবা? নাক নাই। ঠিক আছে? এই নাক নাই থেকে মনে রাখবা এদের শ্বসনতন্ত্র। নাক কিসের সাথে রিলেটেড? শ্বসনের সাথে না? শ্বসনতন্ত্র নাই। শ্বসনতন্ত্রের সাথে মনে রাখবা শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র নাই। সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। ঠিক আছে? মজা না? দেখো আমরা মেক্সিমাম জিনিসই পড়ে ফেলছি আরকি। দেখো। তাহলে যা পড়লাম এগুলা এবার একটু আমরা বই আসো মিলাই। ঠিক আছে? শুরুতেই দেখো ত্রিস্তরী প্রাণী ১ম টিস্যু অঙ্গমাত্রার এগুলো মাত্রা-টাত্রা আমরা এগুলো জেনে ফেলছি। এগুলো আমরা লিখে দিব ইনশাআল্লাহ। তার বাইরে দেখো প্লাটিহেলমিনথেস এই যে দেখো কিউটিকল দ্বারা আবৃত। দ্বারা আবৃত কি দ্বারা আবৃত? কিউটিকল দ্বারা আবৃত। ঠিক আছে? সুন্দর কিউটিকল দ্বারা আবৃত। এরপরে দেখো এই যে পোষক দেহে কি থাকে? চোষক বা হুক। চোষক বা হুক। কিছু প্রাণীর ক্ষেত্রে চোষক বা হুক না থেকে প্রোগ্লটিডও থাকতে পারে। পরে প্রোগ্লটিড। ঠিক আছে? আবার দেখো এই যে শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্রও নাই, সংবহনতন্ত্রও নাই। যেটা বললাম আরকি। আবার দেখো এই যে কি আছে? শিখাকোষ। কি আছে, কি আছে? শিখাকোষ। কি কোষ? শিখাকোষ। আর আরেকটা জিনিস একটু খেয়াল করো। যে ২ টা জিনিস আমরা পড়ি নাই সেটা হচ্ছে এরা উভলিঙ্গ। কি? উভলিঙ্গ। কি? আরেকবার বলো উভলিঙ্গ। কি এরা? উভলিঙ্গ। ঠিক আছে? এই উভলিঙ্গ জিনিসটা একটু একটু এখানে খেয়াল রাইখো, হ্যাঁ? কে উভলিঙ্গ? এটার কাহিনী আছে। এটা একটু পরে আমরা একটা কাহিনী বলব আরকি। নেমাটোডাতে যে। এরা উভলিঙ্গ মানে উভলিঙ্গ মানে কি? উভয় লিঙ্গ এক প্রাণীতে আছে। ঠিক আছে? তার মানে কি? পুরুষ প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্র ২ টাই আছে এর ভেতরে, এক প্রাণীর ভেতরে। ঠিক আছে? তাহলে এদের পুরুষ নারী আলাদা না। এরা যাহা পুরুষ সেই নারী। ওই পুরুষ ওই নারী। বলে না? এরকম আরকি। ঠিক আছে? এর বাইরে ৩ টা লার্ভা আছে। আমরা এর আগের ২ টা লার্ভা মোটামুটি আমরা রিলেট করে মুখস্থ করে ফেলছি, তাই না? এইটার লার্ভাটা গুরুত্বপূর্ণ। এটার আমরা বলছি না সবচেয়ে বেশি নেমাটোডা এবং প্লাটিহেলমিনথেসের লার্ভা এবং এই যে বৈজ্ঞানিক নাম এটা খুব আসলেই গুরুত্বপূর্ণ। এই বিগত বছরে এই যে অ্যাডমিশন হইলো বিগত বছরগুলোতে বারবার বলছি এদের লার্ভার নাম গুরুত্বপূর্ণ এবং গত বছরের আগের বছর অ্যাডমিশনে মানে রিসেন্ট যে অ্যাডমিশন হলো তার আগের অ্যাডমিশনে নেমাটোডার লার্ভার নাম চলে আসছে। ঠিক আছে? তাহলে এই লার্ভার নাম তোমরা কিভাবে মনে রাখবা? সিআরএস। কিভাবে মনে রাখবা? আরএস, আরএস। ঠিক আছে? আরএস। ঠিক আছে? যেভাবে তোমাদের মনে থাকে। সিআরএস দিয়ে মনে রাখবা। দেখো সি থেকে ২ টা আছে দেখো। ঠিক আছে? সার্কাস, সার্কারিয়া। সৃষ্টি সার্কাস, সার্কারিয়া। আরএ রেডিয়া, এসএ স্পোরোসিস্ট। ঠিক আছে? তাহলে সি তে কি মনে রাখবা? দেখো এই সি তে সৃষ্টি সার্কাস আর হচ্ছে সার্কারিয়া। আরএ রেডিয়া, এসএ স্পোরোসিস্ট। ঠিক আছে? সিআরএস। সৃষ্টি সার্কাস, সার্কারিয়া। বলতে থাকবা সিআরএস। ঠিক আছে? সার্কাস, সার্কারিয়া, রেডিয়া, স্পোরোসিস্ট। খেলা শেষ। আর এটার দুঃখের ব্যাপার হচ্ছে এটার সবগুলা বৈজ্ঞানিক নাম পড়তে হবে। ঠিক আছে? আমি বলছি এটা গুরুত্বপূর্ণ। ফ্যাসিওলা হেপাটিকা, সিস্টোসোমা ম্যানসনি, একাইনোককাস গ্রানুলোসাম আর টিনিয়া সোলিয়াম। ঠিক আছে? ১ম টা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এই হাতুড়ি মস্ত। এটা চাইলে স্কিপ করো। তাহলে আমরা দেখো প্লাটিহেলমিনথেসও পড়ে ফেলছি। দেখো, তাহলে এই প্লাটিহেলমিনথেসের বড় ভাই কে? নেমাটোডা। প্লাটিহেলমিনথেসের বড় ভাই কে বলো? নেমাটোডা। কে? মনে কি পড়ে সেই দিনের কথা? যখন আমরা ছোট ভাই, বড় ভাই মারামারি করছি। ঠিক আছে? মনে কি পড়ে? তাহলে প্লাটিহেলমিনথেসের সেই বড় ভাইয়ের নাম কি? নেমাটোডা। কি নাম? নেমাটোডা। আমরা দেখতে আজকে ৪ টা পর্ব পড়তে চাইছি। তাহলে আমরা ৪ নাম্বার পর্বে চলে আসি। তাই না? তো এর যে বড় ভাই নেমাটোডা, ঠিক আছে? মিল আছে নাকি নাই? ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের বৈশিষ্ট্য অনেক মিল থাকে না? বলে না? যে তুই দেখতে একদম এই বৈশিষ্ট্য একদম বড় ভাইয়ের কাছ থেকে পাইছে। ঠিক আছে? একদম বড় ভাই। এই যে এও বদ, এও বদ। বলে না এরকম? বলে কিন্তু ঠিক। আমাদের মুরব্বিরা যখন একটু বকাঝকা দেয়, যখন আমরা দুষ্টামি করি, এই ওইটা ওই এটাও এরকম হইছে। ঠিক আছে? তাহলে ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের আসলে অনেক বৈশিষ্ট্যের মিল আছে। ২ টা বৈশিষ্ট্যের মিল আছে সেটা আমরা একটু পরে দেখব। তার আগে দেখো আমরা একটু ছবিটা দেখি দেখো নেমাটোডা পর্বের প্রাণীগুলা দেখতে কেমন হয়? যে এগুলা নেমাটোডা পর্বের প্রাণী। দেখো এগুলা নলাকার না? একদম পুরা নল মানে গোল। এই যে এই জায়গাটা দেখো এই জায়গাটা গোল না? তাহলে এরা গোল আকার কৃমি। গোল কৃমি। এই যে দেখো এই যে পুরা পাইপের মতো। ঠিক আছে? পাইপের মতো গোল আরকি। জন্য
একদমই পাইপের মতো। এদের এদের নাম কি? গোলকৃমি। কি নাম, কি নাম? গোলকৃমি। তাহলে নেমাটোডার বাংলা কি? গোলকৃমি। এই বাংলাগুলো আসলেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কি নাম? গোলকৃমি। পরীক্ষায় আসবে। তো তুমি সারা জীবন পড়ে যাবা নেমাটোডা। আর পরীক্ষায় আসবে নিচের কোনটি গোলকৃমির বৈশিষ্ট্য। তখনই ব্যস্ত লাগবে। আরে কি ভুলটা করে ফেলছি। ঠিক আছে? জীবনে তো এটাই বড় ভুল ছিল। তাহলে এই যে গোলকৃমি, এখানে যেটা দেখতেছো, ঠিক আছে? তাহলে আমরা যদি আসি, ছবিটা তো আমরা মোটামুটি দেখলাম। এটার কিছু বৈশিষ্ট্য আমরা পড়বো আরকি। ঠিক আছে? তাহলে এর বৈশিষ্ট্য পড়ার আগে দেখো আমরা কিছু বৈশিষ্ট্য আমরা আগে থেকেই পারি নেমাটোডা। কি বৈশিষ্ট্য পারি বলো তো? এই যে নেমাটোডা, কোন ধরনের সংগঠন মাত্রা দেখা যাবে? কোন ধরনের? অঙ্গতন্ত্র মাত্রা। এরাই ১ম অঙ্গতন্ত্র মাত্রা দেখা যাবে। তারপরে এরা এই যে গোলকৃমি তাদের দেহ কেমন হবে? গোলাকার, নলাকার। ঠিক আছে? তারপরে এদের ভ্রূণস্তর কয়টা হবে? ত্রিস্তরী। ঠিক আছে? এরা কোন প্রতিসম হবে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। এগুলো আমরা আগে থেকে যেহেতু আমরা ওগুলো পড়বো, সেগুলো ওগুলা পড়লে আমরা বাই ডিফল্ট এগুলো বৈশিষ্ট্য পারি। তাহলে আসো আমরা বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে বৈশিষ্ট্যের মিল খুঁজে পাই। সেই বৈশিষ্ট্যগুলো আগে দেখে ফেলি। তারপরে একটা বিশেষ বৈশিষ্ট্য। খেয়াল করে দেখো, এরাও এদেরও দেহ কিউটিকল দ্বারা আবৃত। দ্বারা আবৃত। কি দ্বারা আবৃত? মজা না, মজা না? মজা। আবার দেখো, এরাও আমাদের কোথায় থাকে? পেটেই থাকে। তাই না? এরকম তো না যে এরা কৃমি, না এরা বড় ভাই কৃমি হয়ে গেছে যে আমি তো কৃমিদের বড় ভাই। আমি মানুষের পেটে থাকবো না। আমাকে তোরা খাবার এনে দিবি। এরকম তো না, তাই না? এরাও তো আমাদের পেটেই থাকে। সো এদেরও কি ওই যে নাক থাকলে তো টিকতে পারবে না, সারভাইভ করতে পারবে না। তো এদেরও নাক নাই। মানে কি নাই? দেখো এদেরও শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র অনুপস্থিত। মজা। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এই ২ টা বৈশিষ্ট্য বড় ভাইয়ের ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের মিল। এর বাইরে আমরা ৩ টা বৈশিষ্ট্য মুখস্থ করব। কয়টা? ঠিক আছে? তাহলে দেখো এই ৩ টা বৈশিষ্ট্যের মধ্যে ১ম বৈশিষ্ট্য দেখো নতে নেমাটোডা। নতে নেমাটোডা, নতে নল। এটা মুখস্থও করা লাগবে না। এটা এখনই মুখস্থ হয়ে যাবে তোমাদের। নতে নেমাটোডা, নতে নল। নল নিয়ে তোমার বইয়ে আর কোথাও কোন জায়গায় তেমন একটা লিখা নেই। তাহলে মনে রাখবা নল নিয়ে যেখানেই লেখা আছে নলের ন থেকে কি নেমাটোডা। ঠিক আছে? নলের ন থেকে নেমাটোডা। আমরা বারবার বলছি আমরা জিনিসপত্র রিলেট করব। কিন্তু এই যে বাইরে থেকে কোন একটা জিনিস আনবো না। বাইরে থেকে জিনিস আসলে ওইটা মনে পড়াটা একটু টাফ হয়ে যায় পরীক্ষার হলে। যেন পড়ছিলাম, কি যেন পড়ছিলাম? আহা! এইটার সাথে কি যেন একটা বলছিল। কিন্তু তোমার এই যে নেমাটোডা দেখলে তো তোমার টা চোখে পড়বে। তাহলে এই দিয়েই কি? নল। ঠিক আছে? দিয়েই কি? নল। এটার আকৃতি নলাকার। তাহলে দেখো আমরা একটু আগে যে ছবি দেখছি, এটা যদি আরেকবার দেখি, খেয়াল করে দেখো এই ছবিটা, এই ছবিটা। দেখো এই ছবিটাতে খেয়াল করে দেখো, এদের আকৃতি কেমন? নলের মতো, তাই না? এদের আকৃতি কেমন? এর মতোই। দেখো এই ছবিটা আমরা কেন নিলাম? খেয়াল করো। এই যে এই জায়গাটাতে দেখো এটা হচ্ছে তার দেহের বাহিরের এই যে তার দেহের বাহিরের নল। এটা হচ্ছে মুখ। এই জায়গাটা হচ্ছে মুখ। ঠিক আছে? এখন এই মুখ থেকে তাহলে মুখ আমাদের যেমন মুখ থেকে একদম নিচে কি পায়ু পর্যন্ত কি পুরাটাই কি পরিপাকতন্ত্রের অংশ। তাই না? পৌষ্টিক নালী, পৌষ্টিক তন্ত্র। এরকমই দেখো এদের ভেতরে এটা তো দেহ এমনি নলাকার। এই নলের ভেতরে আবার দেখো এই যে পৌষ্টিক তন্ত্রটা দেখো। পৌষ্টিক নালীটা দেখো এই যে এই কালার করা আছে। তাহলে দেখো দেখে মনে হচ্ছে না নলের ভেতরে আরেকটা নল আছে। নলের ভেতরে আরেকটা কি আছে? নল আছে। দেখে সুন্দর বোঝাই যাচ্ছে যে নলের ভেতরে তাহলে এদের আকৃতিটা দেখতে কেমন? নলের ভেতরে নল। কে নল? নলের ভেতরে আরেকটা নলকে পৌষ্টিক নালী, পরিপাকতন্ত্র। তাহলে এদের গঠনটা কেমন দেখা যায়? টিউব উইথিন এ টিউব। টিউব উইথিন এ নলের ভেতরে নল। ঠিক আছে? নলের এ ঠিক আছে? আশা করি এটা তোমাদের ম্যাচ লাগবে না। আশা করি। আর সবচেয়ে বড় কথা নতে নেমাটোডা নতে নল। ঠিক আছে? তাহলে আমরা এটা পড়ে ফেলছি। এরপরে যদি আমরা দেখি বৈশিষ্ট্যগুলাতে আর যেটা আমাদের মুখস্থ করা লাগবে তোমাদের সেটা একটু দেখি। এই যে দেখো, এদের এসে কি হইছে যৌন দ্বিরূপতা দেখা যায়। কি বললাম, কি বললাম? দেখো যৌন দ্বিরূপতা দেখা যায়। তাহলে আমরা এর আগেরটাতে বলছিলাম একটা কথা। তোমার মনে পড়ে কিনা? আমরা বলছিলাম যে দেখো এর আগের যে প্লাটিহেলমিনথেস ছিল, সেই প্লাটিহেলমিনথেসরা কেমন ছিল? উভলিঙ্গ ছিল। কেমন ছিল? উভলিঙ্গ মানে পুরুষ নারী আলাদা করা যায় না। পুরুষও যা, নারীও তা।
সবই সেম। আমি পুরুষ, আমি নারী। কিন্তু এদের এসে দেখো যৌন দ্বিরূপতা। দ্বিরূপ, দ্বি মানে কি? ২, দ্বি মানে ২, রূপ মানে কি? রূপ। ২ রূপ। ২ রূপ মানে কি? এখানে কোন রূপ বোঝাচ্ছে? ২ রূপ বলতে পুরুষের রূপ একরকম, নারীদের রূপ আরেক রকম। ঠিক আছে? তাহলে যৌন দ্বিরূপতা এটা খ নাম্বার কোয়েশ্চেন এ আসে। যৌন দ্বিরূপতা বলতে কি বোঝায়? ক নাম্বারে আসতে পারে যৌন দ্বিরূপতা কি? খ নাম্বারে একটু ডিটেইলস আসবে তাহলে যৌন দ্বিরূপতা বলতে কি বোঝায়? এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর ক নাম্বার আর খ নাম্বার প্রশ্ন। প্রচুর। কারণ সব জিনিসেই তো খালি এই চ্যাপ্টারে তো খালি ইনফরমেশন। আমরা এভাবে কেন বলতেছি? ঠিক আছে? অনেক জিনিসপত্র তো আসলেই হয় না। কারণ কিন্তু আমরা তারপরে এগুলাকে কেন রিলেট করার চেষ্টা করতেছি যাতে অনেক বৈশিষ্ট্যের ভেড়ে আমার মাথাটা উল্টাপাল্টা না হয়ে যায়। আর এখন থেকে আমার এইচএসসি থেকে এমন কম্প্যাক্ট প্রিপারেশন হবে যে অ্যাডমিশনের সময় ভাই এগুলা নিয়ে কোনো প্যারা নাই। আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই, মনে করো। তারপরেও যেন আমি এই যে বায়োলজি এমনভাবে রেটিনায় পড়ে গেছি যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যেয়ে দেখি যে বায়োলজি ম্যাক্সিমামই পারি। কারণ আমি তো ইন্টারমিডিয়েটে ভালো মতো পড়ছি, ভাইদের কথা শুনছি। ক্লাসগুলা মনোযোগ দিয়ে করছি এট লিস্ট। তারপরে দেখবা যে বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি তো এমনিই পারবা। তারপরে এই যে বায়োলজি এই রেটিনার জ্ঞান দিয়ে বায়োলজি উইথ আমাদের জিকে ইংরেজির ইয়ে দিয়ে তোমরা পার হয়ে যাবে। ঠিক আছে? তারপরে একের ভিতরে সব। একই সাথে বুয়েট এবং একই সাথে ঢাকা মেডিকেল। আর যারা মেডিকেল প্রিপারেশন নিবা তারা তো আছেই। ঠিক আছে? দেখো এই যৌন নিরূপতা মানে ২ রূপ। পুরুষ এবং নারীর আলাদা রূপ। মানে পুরুষ একরকম, নারী আলাদা। যেমন দেখো মানুষের ক্ষেত্রে চিন্তা করো। মানুষকে দেখে বোঝা যায় কিনা যে এটা পুরুষ মানুষ, এটা এটা মহিলা মানুষ? বোঝা যায়। যেখানেই দেখবা যেখানেও যেকোনো মানুষ। তো মানুষের ক্ষেত্রে সমস্যা আছে আরকি। সেগুলো আমরা আলাদা, এগুলা আলাদা হিসাব আরকি। তো মানুষ ইজিলি চেনা যায় আরকি। পুরুষ নারী আলাদা। এদের ক্ষেত্রে তাহলে দেখো ১ম পুরুষ এবং নারী আলাদা হইছে কোথায়? নেমাটোডায়। কোথায় আলাদা হইছে? নেমাটোডায়। তাহলে যৌন দ্বিরূপতা কোথায় দেখা গেছে ১ম? নেমাটোডা। প্লাটিহেলমিনথেস পর্যন্ত কিন্তু হয় নাই। এরা কি উভলিঙ্গ ছিল? আর এখানে এসে দেখো আমরা পুরুষ এবং নারীকে আলাদা করে ফেলতেছে। এই এরা পুরুষ কৃমি। তারা যা, এই এরা নারী কৃমি। ঠিক আছে? তাহলে এই যে যৌন দ্বিরূপতা দেখা যাচ্ছে। আর এর বাইরে এখানে লার্ভা আছে। কি লার্ভা? আরএম। ঠিক আছে? র‍্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা। মনে রাখতে পারো আরএম। ঠিক আছে? ঠিক আছে? তাহলে র‍্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা। এই র‍্যাপটিডিফর্ম লার্ভাই আসছিল এই যে দেখো মেডিকেল ভর্তি পরীক্ষা ২৩-২৪ এ আসছিল। গুরুত্বপূর্ণ, আসলেই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে এদের লার্ভা কি আছে? র‍্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা। র‍্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা। ঠিক আছে? ঠিক আছে? বুঝছো কিনা? বুঝছো কিনা? তাহলে দেখো, আমরা কি পড়ছি এদের বৈশিষ্ট্য প্রধানত আমরা ওই যে এইভাবে কিছু বৈশিষ্ট্য সিনথেসিস করব আমরা বলছি। এগুলা দিয়ে ওই যে আমাদের হচ্ছে সংগঠন কর্মমাত্রা দিয়ে, কোষী স্তর দিয়ে, প্রতিসাম্যতা দিয়ে, সিলোম দিয়ে। এরপরে দেখো আমরা কি বলব? বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের সাথে কি মিল আছে? এদেরও কিউটিকল আছে এবং এদেরও শ্বসনতন্ত্র, সংবহনতন্ত্র নাই। আর এর বাইরে নতুন বৈশিষ্ট্য কি বলবো? এদের আকৃতি কেমন? নলাকার। তাহলে নলের নল থেকে বা এদের নেমাটোডার থেকে নলের ভেতরে নল গঠন দেখা যায়। আর কি দেখা যায়? ১ম যৌন দ্বিরূপতা দেখা যায়। লার্ভার নাম কি? র‍্যাপটিডিফর্ম বা মাইক্রোফাইলেরিয়া। ঠিক আছে? আর এটারও বৈজ্ঞানিক নাম খুবই স্যাড, কিন্তু তারপরে আমার তোমাদেরকে জানাতে হচ্ছে যে এর সবগুলা বৈজ্ঞানিক নামই গুরুত্বপূর্ণ। দোয়ালোয়া, এই যে মানুষের চোখে এরকম কৃমি হইতে পারে। দেখছো? চোখে। এটা কিন্তু মানুষের চোখ। ঠিক আছে? দোয়ালোয়া এটা অত গুরুত্বপূর্ণ না। এই যে এই কয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই ৩ টা। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, নেক্যাটোর আমেরিকানাস আর উচেরিয়া ব্যানক্রফটি। এরা বেশি রক্ত খায়, বুঝছো? এই যে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস, নেক্যাটোর আমেরিকানাস আর উচেরিয়া ব্যানক্রফটি এরা প্রচুর রক্ত খায়। এই যে বাংলাদেশের মানুষের দেখবা যে কমন একটা সমস্যা হচ্ছে রক্ত শূন্যতা। বিশেষ করে তোমরা এখন কম ফেস করছো। যেমন আমি ধরো আমি তো ডাক্তার হয়ে গেছি আরকি। আমি এগুলো আরো বেশি দেখছি গাইনি ডিপার্টমেন্টে। দেখো আমাদের মায়েরা যখন প্রেগন্যান্ট হয়, ওই দেখা যায় এই প্রেগন্যান্সির টাইমে একটা রক্ত শূন্যতা। এটা কমন একটা সমস্যা। বা ফিমেলদের ইউজুয়ালি মেক্সিমাম ক্ষেত্রে দেখবা হিমোগ্লোবিন। তোমরা অনেকে রক্ত চ্যাপ্টার পড়ছো, রক্তে হিমোগ্লোবিন বলে একটা জিনিস আছে পড়ছো। ফিমেলদের ইউজুয়ালি হিমোগ্লোবিন কম দেখবা। বাংলাদেশে যত থাকার কথা এমনিতেই ছেলেদের তুলনায় কম। কিন্তু তারপরেও ফিমেলদের আরো কম। কেন? কারণ এই যে বাংলাদেশের পার্সপেক্টিভ এই যে কিছু বাস্তবতার কারণে। ঠিক আছে? এরা এইজন্য এত বেশি ক্লিনিক্যালি ইম্পোর্টেন্ট দেয়া। ঠিক আছে? তো জানতে হবে। এই তো মোটামুটি ছিল। দেখো আমরা আজকে যা পড়তে চাইছি, এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের কনটেন্ট। ঠিক আছে? এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা ক্লাসের কনটেন্ট। এখন তোমাদের কাছে মনে হইতে পারে যেহেতু এটা একটা ডেমো ক্লাস, ঠিক আছে? আমাদের এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ক্লাসগুলা কেমন হবে এটা বোঝানো। এতটুকুই। হ্যাঁ? আমাদের এক ক্লাসে এতটুকুই কনটেন্ট থাকে। ইউজুয়ালি একটা স্টুডেন্ট যতটুকু তার মনে হয় যে একদিনে একটা একাডেমিক ক্লাসে যতটুকু নেওয়া সম্ভব এটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাস না যে আমি একদিনে একটা পুরো চ্যাপ্টার পড়ায় ফেলব। ঠিক আছে? আমরা সেভাবেই পড়ানোর চেষ্টা করতেছি আরকি। ঠিক আছে? এবং আমরা সেভাবে পড়াবো এবং আমরা কমিটেড যে আমরা আমাদের এই ব্যাচে ক্র্যাশ কোর্স ফি অনেক কম। আমরা এগুলাকে আসলে বিবেচনা করতেছি না।
আমরা বিবেচনা করতেছি এইচএসসি ২৬ ব্যাচ থেকে পোলাপানগুলো অ্যাডভান্স হোক। এই অ্যাডমিশনের সময় এসে তারা হচ্ছে বায়োলজি এটা পারি না, ইংলিশ, জিকে ভাই কি করব, কি করব? ১০০ জন মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে ৯৯ জনেরই কোয়েশ্চেন ৯৯ জন না ১০০ জনেরই কোয়েশ্চেন থাকে। ভাই জিকে ইংলিশ কি করব ভাই? সবই পারি। সবই পড়তে পারি। কোন না কোনভাবে এগুলা তাও পড়া হয়। কিন্তু জিকে ইংলিশ তো আর পড়া হয় না ভাই। আমি এখন কি করব? ঠিক আছে? তো আমাদের পোলাপাইনের যে যারা রেটিনার সাথে ২ বছর থাকবে, যদিও তোমরা ১ বছর যদি ভর্তি হও, তো যারা থাকবে তাদের যেন এইটা নিয়ে কোন প্যারা খাইতে না হয়। এটা নিয়ে যেন কোন টেনশন না হয়। ঠিক আছে? তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই। দেখা হবে পরবর্তী কোনো এক ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।